তোর সাহস কি করে হয় আমার কাছ থেকে তথ্য নিয়ে অন্য গ্যাংদেরকে দিবি, আর আমি সেটা জানতে পারবো না? তুই ভেবেছিস কি আমাকে? আমি ইমরান শিকদার। কখন কোথায় কি করিস তোরা, সব খবর আমার কাছে ঠিকই আসে। আর তুই ভাবলি কি করে অন্য আরেকটি গ্যাংকে আমার চলাফেরার প্রত্যেকটা মোমেন্টের খবর দিবি আর আমি জানতে পারবো না? বস, বিশ্বাস করেন, আপনি যা ভাবছেন একদমই ভুল। আমি কাউকে কিছু ইনফরমেশন দেইনি। আপনার ব্যাপারে যা শুনেছেন সম্পূর্ণই ভুল। প্লিজ ছেড়ে দিন আমাকে। ইমরান শিকদার কখনো ভুল ইনফরমেশন নিয়ে তার ছেলেদের জেরা করে না। বুঝতে পেরেছিস তুই? তোর জীবনে এইখানে সমাপ্ত। কথাটা বলেই ইমরান শিকদার ছেলেটার মাথায় গুলি করে দেয়। মুহূর্তেই পুরো গোডাউন ঘর নিস্তেজ হয়ে পড়ে। সবাই চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে মাটির দিকে তাকিয়ে। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে, মাথা দিয়ে রক্ত বের হয়ে ফ্লোর ভিজে যেতে লাগে। এটা দেখে ইমরান শিকদার হাসতে হাসতে সেইখানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকের পর থেকে যদি কেউ গাদ্দারি করে, তারপর তার সঙ্গে ঠিক এইরকমই হবে। তোরা দেখ, এরে যে হাল করেছি ঠিক একই হাল তোদেরও হতে পারে। বস, আমরা আপনার সঙ্গে কখনো গাদ্দারি করব না। আমরা ছোট থেকে বড় হয়েছি আপনার সঙ্গে, মরলেও আপনার সঙ্গে, বাঁচলেও আপনার সঙ্গে। অন্যদিকে এই ফকিন্নির বাচ্চা, তুই আজকেও কলেজে এসেছিস ছেঁড়া ফাটা জামা পরে? তোকে না কয়বার বলেছি এইসব পোশাক আশাক পরে কলেজে আসবি না, এতে কলেজ সহ আমাদের মান সম্মান নষ্ট হয়। যদি বাইরের কেউ দেখতে পায় যে এই কলেজে ফকিন্নির বাচ্চারাও লেখাপড়া করে, তাহলে আমাদের মান সম্মান কোথায় যাবে? ফকিন্নিদের সঙ্গে আমরা লেখাপড়া করি, এটা শুনলে তো আমার বাবা মা এই কলেজ থেকে নিয়ে অন্য কলেজে দিবে। সরি আপু, আসলে আমরা তো অনেক গরিব। আমার মেধা থেকে এই কলেজে চান্স পেয়েছি, আর নতুন পোশাক আশাক পরে কলেজে আসার সামর্থ্য আমাদের নেই। আমার বাবার সামান্য একটা মুচি, ওই টাকা দিয়েই আমাদের সংসার চলে। কি বললি রে? তুই কি বললি? তোর বাবা সামান্য মুচি? একটা মুচির ছেলে আমাদের কলেজে পড়ে। আজকে প্রিন্সিপাল স্যারকে বিষয়টা জানানো দরকার নাকি? তোকে রাখবে কলেজে না আমাদের রাখবে? কথাটা বলে এক প্রকার তেড়ে নেহা স্বাধীনের সামনে থেকে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে অগ্রসর হয়। কোনো দিকে না তাকিয়ে স্বাধীন সেইখানে দাঁড়িয়ে থেকে মাটির দিকে তাকিয়ে ভাবতে থাকে, আল্লাহ, আমার জন্ম নেওয়াটাই কি ভুল ছিল? তোমার পাপিষ্ঠ বান্দা কি আমি, যে এত অবহেলার মধ্যে আমাদের বাঁচিয়ে রেখেছ? অনেক স্বপ্ন ছিল কলেজ থেকে লেখাপড়া করে বাইরে গিয়ে ভালো একটা কোম্পানিতে জব নিয়ে আমাদের দুঃখর দিন শেষ হবে, কিন্তু সবাই যে আমাকে বাজে নজরে তাকায়, মনে হয় না আর কলেজে বেশি দিন থাকতে পারবো। কথাটা ভাবতে ভাবতেই স্বাধীন ক্লাসরুমে চলে যায়। তারপরে ক্লাসরুমের একদম শেষের সিটে বসে পড়ে। এই সিটটাই তার জন্য বরাদ্দ। যদি সামনের সিটে বসে পড়তো তাহলে অনেকে বাজে কথা বলতো, তারপর স্বাধীনকে তুলে দিত। এর থেকে পিছনের সিটে এসে বসাই ভালো। অন্যদিকে স্যার, আমি কি কেবিনে আসতে পারি? আরে নেহা মামুনিজি, আসো আসো, ভিতরে আসো। তা হঠাৎ কি মনে করে আসলে? স্যার, আপনার কাছে আসার একটা কারণ আছে। আমরা যে কলেজে পড়ি, এই কলেজটা কি গরিবদের নাকি বড় লোকদের? কেন মা, হঠাৎ এই কথা যে? বড় লোক আর গরিবদের কথা উঠছে কেন? কলেজটা তো সবাই পড়তে পারবে। যাদের মেধা ভালো, জ্ঞান ভালো, আর যাদের পড়াশোনার প্রতি আগ্রহী আছে তারাই পড়তে পারবে। কেন আজ হঠাৎ এমন প্রশ্ন? না মানে স্যার, আমরা তো জানি আমাদের টাকা দিয়েই এই কলেজটা চলে। যদি আমরা কেউ এই কলেজে না পড়ি তাহলে কেমন হবে বলেন তো? দেখো মা, তুমি সম্পূর্ণ ভুল বলছো। তোমাদের টাকা দিয়ে নয়, এই কলেজটা চলে আরও অনেক জায়গা থেকেই ডোনেশন আসে, প্লাস সরকারি কিছু সহযোগিতা দ্বারা তোমাদের কাছ থেকে টাকা নেই। এটা ঠিক। এটা দ্বারা আমাদের কলেজের উন্নয়নের ক্ষেত্রে তোমরা যদি না থাকো তাতে আমাদের কলেজ অনেক কিছুই হবে না। তাই বলে স্যার আপনি আমাদের কলেজে মুচির ছেলে, কৃষকের ছেলে এদেরকে দিয়ে ভর্তি করিয়ে ফেলবেন? তাহলে আমাদের মতো রেক্সকিউটদের মান সম্মান থাকে কই? সবাই তো বলবে গরিব কলেজে লেখাপড়া করি। ও, তাহলে এই ব্যাপার। এইবার বুঝতে পেরেছি, তুমি স্বাধীনের কথা বলছো, তাই না? পুরো কলেজে তো শুধুমাত্র ওই ছেলেটাই গরিব, ওর বাবা মুচি। এটা আমি ভালো করে জানি, তোমাকে বলতে হবে না। আর ওকে কলেজে রাখার একমাত্র কারণ হলো
ও লেখাপড়ায় অনেক মনোযোগী। তোমরা দেখো না, হয়তোবা প্রত্যেকটা এক্সামে ও কলেজে টপ করে। তোমাদের মতো ভালো ভালো জায়গায় টিউশনি করে না, শুধুমাত্র কলেজে যা লেখাপড়া করে তাই। তারাও চলে, তারপরে দেখেছো কলেজে প্রত্যেকবার টপার হয়। তোমরা এত ভালো ভালো জায়গায় টিউশনি করো, তাও তো স্বাধীনকে টপকাতে পারো না। আমি দেখেছি ছেলেটার ভবিষ্যৎ অনেক ভালো কিছু হবে, দেখাবে, তাই আমি ওকে কলেজে রেখেছি। ওর জন্য দেখো একদিন না একদিন আমাদের কলেজের মান সম্মান উজ্জ্বল হবে। নেহা ভালো করে বুঝতে পারে যে এখানে তার কথাই কোনো মূল্য নেই। প্রিন্সিপাল সবসময় স্বাধীনের দিকেই থাকবে। তাই প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আসে, সকল বান্ধবীদেরকে নিয়ে কলেজ ক্যাম্পাসের বটগাছের নিচে গিয়ে বসে পড়ে। তারপর সকলে বুদ্ধি পরামর্শ করতে লাগে। যেভাবেই হোক ওকে এই কলেজে রাখা যাবে না, কলেজ থেকে বের করতেই হবে। ওর জন্য আমাদের মান সম্মান নষ্ট হবে ভালো করে বুঝতে পেরেছি। প্রিন্সিপাল স্যার তো বের করবে না, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু কি করব কি যে করি কিছুতেই তো মাথাতে আসছে না। আমার মাথাতে একটা আইডিয়া এসেছে, যদি তোরা বলতে বলিস তাহলেই বলবো। বল, যদি পছন্দ হয় তাহলে তোর আইডিয়াটা অ্যাপ্লাই করব। আমি বলি কি, স্বাধীন ছেলেটাকে আমরা সবসময় অপমান অপদস্থ করব, কলেজের ভিতরে এবং বাহিরে। দেখবি আমাদের জ্বালাতন সহ্য করতে না পেরে নিজে নিজেই কলেজ ছেড়ে চলে যাবে। এতে আমাদের কোনো দোষও হবে না, প্রিন্সিপালও কিছু বুঝতে পারবে না। দোস্ত, আজ এতদিন পর তোর মাথা থেকে একটা ভালো পরামর্শ বের হলো। তার মানে কি, তুই বলতে চাচ্ছিস যে আমি তোদেরকে কোনো সময় ভালো পরামর্শ দিইনি, আমার পরামর্শ শুনে তুই ঠকেছিস? থাক, তোদের সঙ্গে আর কোনো কথাই বলবো না। আরে আরে না, তোকে কি বললাম? আমাদের কথার উল্টোটা বুঝছিস কেন তুই? তারপর নেহার বান্ধবী তাদের সবাইকে রাগ দেখিয়ে সেইখান থেকে উঠে ক্লাসরুমের দিকে চলে যায়। তখনই তার বন্ধুরা এসে স্বাধীনের কাছে বসে পড়ে। কি রে দোস্ত, কেমন আছিস? অনেকদিন তো হলো, রাতের আধারে বের হওয়া হয় না। দিন দিন তো শহরে গুন্ডার বখাটেদের উৎপাত বেড়েই চলেছে। একদিন চল সময় করে বের হই, কি বলিস তুই? আরে শালা, তোদের কতবার বলেছি যে ক্লাসরুমের মধ্যে আমাদের এই গোপন বিষয় নিয়ে কথা বলবি না। যদি কেউ জানতে পারে তাহলে তোদের কি অবস্থা হতে পারে একটাবার ভেবে দেখেছিস? তারপর স্বাধীন তার বন্ধুদের সঙ্গে কথা বলতে লাগে। ঠিক তখনই ক্লাসরুমে প্রবেশ করে স্যার। তারপর স্বাধীন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগে। ক্লাস করা শেষ হলে বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে চলে যায়। তারপরে কিছু বই পড়ে স্বাধীনের কিছু প্রয়োজনীয় বই লাইব্রেরি থেকে নিয়ে ক্লাসরুমে চলে আসে। ক্লাস শেষ করে কলেজে যখন ছুটি হয় সবাই চলে যায়। স্বাধীন আর তার 10 জন বন্ধু মিলে সোজা লেকের পাড়ে চলে যায়। তারপর সবাই বসে আড্ডা দিতে লাগে। এটাই স্বাধীনদের ফ্রেন্ড সার্কেল, যেটা শহরে সবাই দ্য ট্রেল ফ্রেন্ড সার্কেল নামে চেনে। তারপর সবাই আনন্দ মজা করতে লাগে। ঠিক তখনই স্বাধীন সবাইকে একত্র করে বলতে লাগে, শোন, তোরা যে মাঝে মধ্যে আউট অফ কন্ট্রোল হয়ে যাস, ক্লাসরুমে কলেজে এসব বিষয় নিয়ে কখনো কথা বলবি না। কারণ আমাদের এই গ্রুপটা যদি কেউ জানতে পারে তাহলে আমাদের তো কোনো ক্ষতি করবে, আমাদের ফ্যামিলিরও ক্ষতি করতে পারে, বুঝেছিস? তুই কি চাস তোর জন্য তোর ফ্যামিলির কোনো সমস্যা হোক? না, চাই না যে আমাদের জন্য আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হোক। আচ্ছা তুই বল, কি করতে হবে আমাদের? দিন দিন শহরের সন্ত্রাসীদের উৎপাত একদমই বেড়ে যাচ্ছে। আমরা তো শুধু ছোটখাটো যারা অন্যায় করে পকেটমার, চোর, এদেরকে শায়েস্তা করি, কিন্তু যারা বড় বড় আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, পুরো দেশের যারা নিয়ন্ত্রণ করতে, সন্ত্রাসীদের দিয়ে তাদের কিভাবে আমরা ঠেকাবো বল? একটা গাছকে যখন মারতে যাবি তখন গাছের আগাছা কেটে ফেলে কোনো লাভ নেই। যদি শিকড়টা উপড়ে ফেলতে পারি তাহলেই পুরো গাছটা মরে যাবে। আমি তোদেরকে কি বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছিস নিশ্চয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এখন কি আমাদের মোকাবেলা হবে গ্যাংস্টারদের সঙ্গে? গ্যাংস্টারদের বিরুদ্ধে গেলে আমাদের অনেক অস্ত্রশস্ত্র লাগবে, যা আমাদের এখন নেই। আমাদের পারফেক্ট প্ল্যান এগুলো করতে হবে, যেটা এখন আমাদের সম্ভব না। আমি বলি কি, একটা গুপ্ত রুম নিতে হবে আমাদের। সেখানে আমরা সব গ্যাংস্টারদের নিয়ে রিসার্চ করব। তারপর বের করব গ্যাংস্টারদের গডফাদারকে। তারপর আমরা যারা অন্যায় করে ছোটখাটো
তাদেরকে সাহায্য করব। আর কিছু কিছু টাকা জোগাড় করে আমরা অস্ত্র-শস্ত্র কিনব। আর এগুলো নিয়ে ট্রেনিং নিতে হবে, যেহেতু আমাদের মোকাবেলা হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্যাংস্টারদের সঙ্গে। আমাদের নিশ্চয় ওদের থেকে পাওয়ারফুল হতে হবে। কিন্তু আমাদের তো ক্যারিয়ার আছে, এইটাতে তো ফোকাস দিতে হবে। আমি তো তোদের আগেই বলেছি, আমাদের কেরিয়ার আছে। আমাদের দিনের বেলা পরিচয় থাকবে একটা, রাতের বেলায় পরিচয় হয়ে যাবে আর একটা, দ্য 10 ফ্রেন্ড সার্কেল। আমাদের গ্যাংয়ের নাম সবাই যেন নাম শুনে ভয় পায়, থরথর করে কাঁপে। আমাদের গ্যাংটা একরকম পর্যায়ে নিয়ে যাব, কিন্তু আমাদের গ্যাংয়ের মূল উদ্দেশ্য থাকবে শুধুমাত্র যারা গরিবদের উপর জুলুম করে, যারা অন্যায় অবিচার কাজ করে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে শেষ করা। অন্যান্য গ্যাংদের মতো না, যারা গরিবদের জুলুম করে। আর আমাদেরটা থাকতে হবে একদমই ভিন্ন, গরিবদেরকে সাহায্য করা। এতে দেখবি খুব অল্পতেই আমরা সকলের মাঝে জনপ্রিয়তা অর্জন করব। আমাদের থাকবে রাতের বেলায় অন্য আর একটা রূপ, দিনের বেলায় অন্য আর একটা জগতের রূপ। বুঝতে পেরেছি, তুই আমাদেরকে নিয়ে একটা গ্যাং তৈরি করতে চাচ্ছিস। আমরা তোর কথায় একমত আছি। তারপর সবাই একত্রে হাত মিলাই জোরে বলে ওঠে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায় পার্কের মধ্যে। তারপর তারা সকলে মিলে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে কথা বলে যখন বেলা আরেকটু গভীর হয়, তখন তারা বাসায় চলে আসে। স্বাধীন বাসায় গিয়ে দেখে তার মা রান্না করছে। সেদিকে একবার তাকিয়ে স্বাধীন সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে বাইরে আসে। বাইরে এসে ফ্রেশ হয়ে মায়ের কাছে যেতেই তার মা বলে, বাবা, তোর আজ কলেজ থেকে আসতে এত দেরি হলো কেন? প্রত্যেক দিন তো অনেক তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। আচ্ছা, যাই হোক, তুই এক কাজ কর দেখি, টেবিলের উপর খাবার রাখা আছে। খাবার খেয়ে তুই তো বাবার কাছে যা। তোর বাবা দুপুরে বাড়িতে আসেনি খাবার খাওয়ার জন্য। পরিবারের কি বেহাল দশা, তুই তো সেটা জানিসই। একবেলা কাজ না করলে সংসারে ঠিক মতো চলতে পারে না। তুই গিয়ে কাজ কর আর তোর বাবাকে পাঠিয়ে দে। ঠিক আছে মা, আমি খাবার খেয়ে তারপর না হয় যাই। তারপর স্বাধীন খাবার খেতে লাগে। খাবার খেয়ে তারপর বাসা থেকে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে ফুটপাত দিয়ে তার বাবা যেইখানে বসে কাজ করতে লাগে সেই দিকে চলে যায়। গিয়ে দেখে তার বাবা একটা লোকের জুতা পরিষ্কার করছে। এটা দেখে অনেকটা খারাপ লাগে, কিন্তু কি আর করার, তাকেও এই কাজ করতে হয়। তারপর ধীরে ধীরে তার বাবার দিকে এগিয়ে যেতে লাগে। ঠিক তখনই দেখে একটা লোক তার বাবার বুকে সজোরে একটা লাথি দেয়। তুই চিনিস না আমি কি? আমি হলাম এই শহরের নামকরা গ্যাংস্টার ইমরান শিকদার। শালা, আর তুই আমার কাছে টাকা চাস? তোর সাহস তো কম না। কি বলছেন স্যার? আমি আপনার জুতা পরিষ্কার করে দিচ্ছি। আমি আপনার কাছ থেকে আমার প্রাপ্য মজুরি চাচ্ছি, এর থেকে কিন্তু বেশি কিছু চাচ্ছি না। কিন্তু আপনি আমাকে দেবেন না কেন? আর ইমরান শিকদার কে? আমি তো তাকে চিনি না। স্বাধীনের বাবার কথা শুনে ইমরান শিকদারের শালার অনেক রাগ উঠে যায়। তাই স্বাধীনের বাবাকে আবার সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। অন্যদিকে দূর থেকে স্বাধীন সব কিছুই দেখছিল, কিন্তু কিছু করেনি তার। কি করবে সে? তার বাবাকে কিভাবে বাঁচাবে? শুধুমাত্র দেখে যাওয়া ছাড়া। তাই তো সে তৈরি করতে চাচ্ছে এক বড় গ্যাং, যার কাজ থাকবে বাংলাদেশের সব গ্যাংস্টারকে খতম করা। কুত্তার বাচ্চা, তুই ইমরান শিকদারকে চিনিস না তাই না? তোর বাবা ইমরান শিকদার। তুই যে কারো কাছে গিয়ে বলবি ইমরান শিকদারকে, কেউ বলে দেবে। আর তুই কোথাকার কে? ইমরান শিকদারকে চিনিস না? এই ঢাকা শহরে যে রাজত্ব করে এক নামে সবাই চেনে, ইমরান শিকদার। সেই ইমরান শিকদারের কথাই বলছি। এবার স্বাধীনের বাবা ভয় পেয়ে যায়, কারণ সে চিনতে পেরেছে কোন ইমরান শিকদারের কথা বলেছে। ছেলেটা তাই আর কোনো কথা না বলে সেইখান থেকেও চলে যেতে বলে ছেলেটাকে। তারপর একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে সেখান থেকে লোকটা চলে যায়। স্বাধীন দূর থেকে সব কিছু দেখে অনেক রাগ উঠতে লাগে তার মাথায়। অন্যদিকে স্বাধীনের বাবার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোতেই গামছা দিয়ে মুছে ফেলে। একটু পর স্বাধীন তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়। স্বাধীনের বাবা ডান দিকে উপরের দিকে তাকিয়ে দেখে স্বাধীন। তারপর মুখে একটা কৃত্রিম হাসি রেখা টেনে বলে, বাবা, তুই এখানে এসেছিস কেন? তোকে না বলেছি তুই কখনো আমার কাজের জায়গায় আসবি না? তারপরেও বাবা, তুমি দুপুরে বাসায় যাওনি খাবার খাওয়ার জন্য? কেন? মা বলল তোমার শরীর এমনিতে অনেক খারাপ, তুমি যাও, বাসায় যাও।
বাসায় গিয়ে খাবার খাও, আর এখান থেকে সরো, আমি বসছি। না, তোকে বসতে হবে না, যা বাসায় যা, একটু পর আমি বন্ধ করে আসছি। তোকে এখানে আমি দেখতে পারবো না। আমার বাবা সাহেব হবে, বড় অফিসে চাকরি করবে, তুই কেন এখানে বসতে যাবি? কাজকে কখনো ছোট বড় করে দেখতে নেই, কাজ তো কাজই হয় বাবা। এখন এত কথা না বলে যাও, তুমি বাসায় যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে খাবার নিয়ে। তারপর স্বাধীন তার বাবাকে অনেক জোর জবরদস্তি করতে লাগে। শেষমেশ স্বাধীনের বাবা হার মেনে সেখান থেকে চলে আসে। তারপর কাজ করতে লাগে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগে। ঠিক তখনই নেহা তার বান্ধবীদেরকে নিয়ে গাড়ি নিয়ে স্বাধীন যেখানে কাজ করে তার সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নজর যায় স্বাধীনের দিকে। গাড়িটা স্বাধীনের দোকানের সামনে ব্রেক করে। এক এক করে বের হয়ে আসে নেহা আর তার বান্ধবীরা। স্বাধীন এইখানে নেহা আর তার বান্ধবীদেরকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ জানে তারা এখন তাকে অনেক অপমান করবে, কিন্তু কি আর করার, সব কিছু তাকে মুখ বুজে সহ্য করতে হবে। তারপর নেহা স্বাধীনের সামনে গিয়ে তার টেবিলের ওপর জুতা রেখে বলে, এই মুচি, আমার জুতাতে অনেক ময়লা লেগে আছে, তুই একটু ময়লাগুলো পরিষ্কার করে দে। কথাটা স্বাধীনের অনেক ইগোতে বাজে, কিন্তু কি আর করার, সে এখন কিছু বলে এখানে ঝগড়ার সৃষ্টি হবে। তাই চুপচাপ নেহার পায়ে জুতা পরিষ্কার করে দিতে লাগে। পরিষ্কার করা হলে নেহা ইচ্ছে করেই তার জুসের বোতল থেকে জুস তার জুতোর ওপর ফেলে দেয়। এটা দেখে স্বাধীন একটু রেগে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে আবার পরিষ্কার করতে লাগে। এইভাবে অনেকবার নেহা তার জুতার উপর ইচ্ছে করে জুস ফেলতে লাগে। ঠিক স্বাধীন তখনই রেগে শক্ত করে নেহার জুতা ধরে ফেলে। নেহা এটা দেখে রেগে স্বাধীনের গালে ঠাস ঠাস করে কয়েকবার লাগিয়ে দিয়ে বলে, উত্তর বাচ্চা, তোর কত বড় সাহস, আমার জুতাতে শক্ত করে হাত দিয়ে ধরিস? তুই জানিস আমার জুতার দাম কত? তোকে বিক্রি করলেও আমার এই একটা জুতার কেনাও যাবে না। তারপর নেহার বান্ধবীরা স্বাধীনকে অনেক অপমান করতে লাগে। স্বাধীন মুখ বুজে সব কিছু সহ্য করছিল। অনেক কথা বলে নেহার বান্ধবীরা গাড়িতে উঠে বসে। তারপর স্টার্ট দিয়ে চলে যেতে লাগে। ঠিক তখনই পাশ থেকে নেহার বান্ধবী বলতে লাগে নেহাকে উদ্দেশ্য করে, ও আচ্ছা, তাহলে এইখানেই মুচির বাচ্চা মুচি বসে আজকে ওকে জবরদস্ত একটা অপমান করা হয়েছে, কখনো আমাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। ও যে ছেলে, ও আবার দেখবি ঠিক কলেজে যাবে, আমাদের সামনে দিয়ে চলাফেরা করবে। এর থেকে ওকে আরও এমন কোনো শাস্তি দিতে হবে যা দ্বারা ও কখনো আমাদের কলেজে আর আসার চেষ্টা করবে না। কিন্তু কিভাবে তা সম্ভব? কলেজের প্রত্যেকটা স্যার ম্যাডাম তাকে চেনে আর ভালোবাসে। তুই কি অপমান করবি যার দ্বারা ওকে আর কলেজে আসতেই দেবে না তারা? নেহা তার বান্ধবীদের কথা শুনে নিজের মুখে কৃত্রিম একটা হাসির রেখা টেনে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে বলে, শুধু দেখতে থাক কি করতে পারি আমি, আর চুপচাপ তোরা শুধু শো উপভোগ কর। কথাটা বলে নেহা পুনরায় তার বাড়ির দিকে যেতে লাগে। অন্যদিকে স্বাধীন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। চারিদিকে আধার নেমে আসে। এই আধারটাই তার কেন জানি ভালো লাগে। এই আধারে সে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। দোকানটা বন্ধ করে বাসার দিকে যেতে লাগে সে। স্বাধীন বাসার দিকে যাচ্ছিল। ঠিক তখনই দেখতে পাই ফুটপাতের উপরে কিছু সংখ্যক লোক একটা লোকের ব্যাগ টানাটানি করছে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক লাগানো। এটা দেখে স্বাধীন বুঝতে পারে ছেলেগুলোর সঙ্গে একা পারবে না। অবশ্যই স্বাধীনের কাছে 4 জন ছেলে কিছুই না, কিন্তু এখন তাদের সামনে যাওয়া যাবে না, এতে তার ক্ষতি হতে পারে। তাই কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে মুখে পরে নেয়। তারপর ছেলেগুলোর দিকে যেতে নেয়। তারপর ছেলেগুলোর হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে স্বাধীন তারপর লোকটার দিকে এগিয়ে দিতেই পাশে থাকা একটা ছেলে বলে ওঠে, ওই কে তুই? আর তোর সাহস তো কম না, আমার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে দিচ্ছিস? তুই কে? তোর মুখ থেকে মাস্ক খোল, তোকে একটু দেখি। স্বাধীন ছেলেটার আর কোনো কথা বলতে না দিয়ে তার মুখ চেপে ধরে অনবরত মুখে ঘুষি দিতে লাগে। এইটা দেখে পাশে থাকা আরও কিছু ছেলে স্বাধীনের দিকে এগিয়ে আসে মারার জন্য। স্বাধীন ছেলেটাকে ফেলে দেয় মাটিতে, লুটিয়ে পড়ে। তারপর বাকি 3 জনকে মারতে লাগে। মারতে মারতে 3 জনকে মাটিতে ফেলে দেয়। কিছুক্ষণ পরে 4 জন মাটিতে গড়াগড়ি খেতে লাগে। সবাই আহ আহ বলে চিৎকার করতে লাগে। তারপর স্বাধীন লোকটার কাছে এসে বলে,
ঠিক আছেন আপনি? আপনার কোনো ক্ষতি হয়নি তো? না বাবা, আমার কোনো ক্ষতি হয়নি। তুমি আমাকে অনেক বড় উপকার করেছো। জানো, এই ব্যাগগুলোতেই আমার জীবনের শেষ সঞ্চয় আছে, যা দিয়ে আমি বাকিটা জীবন পার করতে পারবো। বৃদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়েও নেই যে দেখবে আমাদেরকে। তাই আমাকে সরকার থেকে কিছু টাকা পেনশন দিয়েছে। সেই টাকা ব্যাংকে রাখতে যাচ্ছিলাম, ঠিক তখন এই ছেলেগুলো আমার কাছ থেকে ব্যাগ নেওয়ার চেষ্টা করে। তুমি এসে আমাকে না বাঁচালে আমরা না খেতে পেয়ে মারা যেতাম বাবা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলছেন এগুলো? আমি তো আপনার ছেলের মতো। এইসব বলতে হবে না। আমরা আছি তো আপনাদের উপকারের জন্য। আর দিন দিন দেশের যে হাল হচ্ছে, একদম বেঁচে থাকা নাজেহাল হয়ে যাচ্ছে এই ফুটপাতের মাঝখানদের জন্য। ঠিক তখনই নিচে পড়ে থাকা 4 জনের মধ্যে একটা ছেলে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কুত্তার বাচ্চা, তুই যেই হোস না কেন, তোকে আমি ছাড়ছি না। তুই আমার গায়ে হাত দিয়েছিস, তাই না? আমাকে চিনিস? আমি কে? ইমরান শিকদারের লোক। তুই আমার গায়ে হাত দিয়েছিস। যদি বস একটাবার জানতে পারে তাহলে তোকে জ্যান্ত পুঁতে রাখবে। আর আমি এখনই বসকে গিয়ে বলে দেবো সব। আর তোর মুখ থেকে মাস্কটা খোল, দেখি তোর কত সাহস। কথাটা শুনে স্বাধীন অনেক রেগে যায়। দৌড়ে গিয়ে ছেলেটার বুকে একটা লাথি দেয়। ছেলেটার মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। স্বাধীনের সেই দিকে কর্ণপাত নেই। তারপর লোকটাকে উদ্দেশ্য করে বলে, যা, তুই গিয়ে তোর বাপকে বলগা যে তার রাজত্ব ধ্বংস করার জন্য এক নতুন গ্যাং এসেছে, যার কাজ ইমরান শিকদারকে ধ্বংস করা। আর আমার মাস্ক খুলবো, তাই না? না না না, এখন তো খুলবো না। যেদিন খুলবো সেদিন তুই নিজের চোখে তাকিয়ে থেকে দেখেও বুঝতে পারবি না কি করবি। তখন শুধুমাত্র তাকিয়ে থাকা বাদে। স্বাধীনের শেষ কথাগুলো শুনে ছেলেটা অজ্ঞান হয়ে যায়। তারপরে স্বাধীন বৃদ্ধ লোকটাকে একটা সিএনজিতে উঠিয়ে দেয় ব্যাংকে যাওয়ার জন্য। অন্যদিকে স্বাধীন আরেকটু সামনে চলে যায়। তারপর একটা পার্ক দেখতে পায়। পার্কে গিয়ে মুখ থেকে মাস্ক খুলে ফেলে। গায়ে হাতে থাকা রক্ত মুছতে লাগে, কিন্তু মুছতে অক্ষম হয়ে যায়। সাথে ছিটে ছিটে রক্ত রয়েছে, তাই আর কি করবে বুঝতে পারে না। শেষমেশ গায়ে থাকা শার্টটা খুলে লেকের পাড়ে ফেলে দিয়ে যায়। খালি গানে যেতে লাগে বাসার দিকে। ফুটপাত দিয়ে তখন হেঁটে চলেছে বাসার দিকে। স্বাধীন তখন পাশে থাকা অনেক লোক স্বাধীনের দিকে বাজে নজরে তাকিয়ে থাকে, কিন্তু স্বাধীন ওই দিকে কোনো কর্ণপাত দেখায় না। বাসায় গিয়ে দরজার কড়া নাড়তেই স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। ছেলেকে খালি গায়ে দেখতে পেয়ে বলে, কিরে বাবা, কি হয়েছে? তোর গায়ে জামা নেই কেন? কিছু কি হয়েছে? তোর বাবা এসে বলল যে কোথাকার নাকি গ্যাংস্টার তার দোকানে এসেছিল, তার বুকে লাথি দিয়েছে। তোর উপরেও কি আবার আক্রমণ করেছে নাকি তারা? স্বাধীন বুঝতে পারে না তার মার উত্তরে কি বলবে। আমতা আমতা করে কিছু একটা ভেবে তার মাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, আরে মা, বলো না। আসার সময় দেখি একটা বৃদ্ধ লোক রাস্তার উপরে শুয়ে থেকে কাঁপছিল। বোধহয় অনেক শীতে। আমার গায়ে ছিল টি শার্ট, তাই সেটা খুলে দিয়ে দিই, তার শরীরে যেন তার শীত না লাগে। আর তুমি তো ভালো করে জানো আমি গরিব দুঃখীদের কষ্ট একদমই দেখতে পারি না। হয়েছে, তোকে আর বলতে হবে না। এখন যদি তোর ঠান্ডা লেগে যায়, যা ফ্রেশ হয়ে আয়, তোকে খেতে দেই। তারপর স্বাধীন তার মাকে পাশ কাটিয়ে সোজা টিউবওয়েলে চলে যায়। তারপর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমের মধ্যে যায়। একটা জামা নিয়ে তার গায়ে পরিধান করে নেয়। তারপর খাবার খেতে চলে যায়। খাওয়া দাওয়া করছিল, ঠিক তখনই তার বাবা পাশ থেকে বলে, কিরে বাবা, তোকে কতবার বলেছি তুই আমার কাজের জায়গায় যাবি না? তোকে আমি ওইখানে একদম দেখতে পারি না। এতবার করে বলি, তোর মাকেও বলি, তারপরও তোর মা কেন যে ওখানে যেতে দেয়? আমার ছেলে হবে অফিসার, আমার ছেলে কেন ফুটপাতে গিয়ে মানুষের জুতা পরিষ্কার করবে? এটা আমি আবার তাকিয়ে থেকে দেখবো? একদমই সহ্য করতে পারবো না। আজকে বলে দিলাম তোকে, আজকের পর থেকে আর কখনো যেন তোকে যেতে না দেখি আমি ফুটপাতের আমার সঙ্গে কাজ করতে। বাবা, কাজকে কখনো ছোট বড় করে দেখতে নেই। কাজ যেটাই হোক সেটাই মন দিয়ে করতে হয়, ঠিক আছে? আমি ওইসবের ধার ধারি না। তোমার কথা ঠিক। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ আমাদের দিকেও তাকাবে। একদিন আমিও প্রতিষ্ঠিত হব, তখন আর তোমাকে আমি ফুটপাতে মুচির কাজ করতে একদমই দেব না। সে দোয়াই করি বাবা।
তারপর স্বাধীন খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। গিয়ে ব্যাগ থেকে বই বের করে পড়তে লাগে। রাত যখন অনেকটা গভীর হয়ে যায় তখন হঠাৎ তার ফোনে একটা SMS এর শব্দ আসে। ঠিক তখনই স্বাধীন ফোনটা হাতে নিয়ে দেখে তার বন্ধু SMS করেছে আর পার্কে যেতে বলছে। তাই স্বাধীন তড়িঘড়ি করে বইপত্রগুলো ব্যাগের ভিতর রেখে দেওয়াল টপকে বাহিরে চলে আসে। দেখতে দেখতে পুরো রাস্তাটা শুনশান নীরবতা বিরাজ করছে। মাঝে দু একটা কুকুর শুয়ে আছে, তার পাশে মানুষও শুয়ে আছে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো দিয়ে স্বাধীন সামনের দিকে এগিয়ে যেতে লাগে। তারপর সোজা পার্কে চলে যায়। পার্কের ভিতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই দেখতে পাই অনেকগুলো গাড়ি পার্কের সামনে দাঁড় করানো। এটা দেখে স্বাধীন অনেকটাই চমকে ওঠে। সামনের দিকে আরেক পা এগিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন তার হাত চেপে ধরে ঝোপের ভিতর নিয়ে যায়। স্বাধীন কিছু একটা বলতে যাবে, কিন্তু বলা সম্ভব হয়ে ওঠে না। একটু পর যখন মুখের উপর থেকে হাত সরিয়ে ফেলে তখন স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দেখে তার সব বন্ধুরা। স্বাধীন এটা দেখে অবাক হয়ে যায়, তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কিরে, তোরা আমাকে মুখ চেপে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে আসলি কেন? তোর এত মেসেজ দিয়ে বললি পার্কে যেতে, কিন্তু পার্কের সামনে এতগুলো গাড়ির কারণে, তাও আবার এত রাতে, কিছু কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। আরে শালা চুপ কর, আমাদের মনে একই প্রশ্ন, এতগুলো গাড়ি এখানে দাঁড় করানো কেন? আমরা আরেকটু উদ্বেগ নিয়ে সামনে যাই, দেখতে পাই ওইখানে অস্ত্রের ডিল হচ্ছে। অনেক গাড়ি ভর্তি অস্ত্র, হাজার হাজার কোটি টাকার অস্ত্র। এইসব দেখে আমরা ভরকে যাই। তাই আমরা তুই আসবি বলে এইখানে দাঁড়িয়ে আছে। কখন আসবি, কখন তোকে সাইডে নিয়ে আসবো। তা বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ করে পার্কে আসতে বললি কেন? আজকে তো রাতে কোনো মিশন নেই। আমি অনেক আগে থেকেই শুনেছিলাম যে আজকে রাতে পার্কে চোরা জ্বালানি হবে, কিন্তু কখনোই ভাবতে পারিনি এত এত লোক আসবে, আর প্রত্যেকের হাতে বন্দুক থাকবে, আর কোটি টাকার বন্দুক বিক্রি হবে। তাহলে জানলে কখনোই আসতে বলতাম না। কিন্তু এখন কি করব? এই বন্দুকগুলো যদি ওদের হাতে চলে যায় তাহলে আর কত যে নিরীহ লোকের প্রাণ যাবে তা একদমই ভাবান্তর। আমার কিছু মাথাতে ঢুকছে না, এখন তুই কিছু একটা বল। তারপর স্বাধীন ভাবতে লাগে কি করবে এতগুলো লোক, আর তারা মাত্র 10 জন, কিভাবে লড়বে? কিন্তু কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই মনে পড়ে যায় সে একটা কথা, যেখানে একটা সিংহ যে কিনা সামান্য পিঁপড়ার কাছে হার মেনেছিল, তার নাক দিয়ে পিঁপড়া যখন ভিতরে প্রবেশ করে তখন ছটফট করতে লাগে। এই কথাটা যখন স্বাধীনের মাথায় আসে তখন সে নিজের অজান্তে সকলকে উদ্দেশ্য করে বলে, তাহলে শোন, আমাদের প্রত্যেকের তো রুমাল ব্যবহার করি, তাই না? প্রত্যেকের পকেট থেকে রুমাল বের কর আর মুখে বেঁধে নেই। তারপর কি করতে হবে আমি বলছি। স্বাধীনের কথা অনুযায়ী প্রত্যেককে তার মুখে রুমাল বেঁধে নেয়। তারপর স্বাধীন সবাইকে উদ্দেশ্য করে বলে, এখন আমরা সোজা পার্কে প্রবেশ করব, কিন্তু মেন গেট দিয়ে নয়, পার্কের উল্টো সাইড দিয়ে, যেন কেউ দেখতে না পারে আমাদের। তারপরে চুপি চুপি ওদের পিছনে গিয়ে দাঁড়াবো, কোনো মতে ওদের হাত থেকে গান নেব। তারপর মুখ চেপে ধরে ফাঁকে নিয়ে গিয়ে শুধুমাত্র গলায় ছোট্ট করে আঘাত দিয়ে অজ্ঞান করে ফেলবো। বোঝার চেষ্টা করিস, কেউ জানি মারা না যায়। এক এক করে পিছন থেকে ধীরে ধীরে সবাইকে উধাও করে ফেলবো। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর বন্দুক দিয়ে সকলের পা আর হাতে আঘাত করব। বুঝতে পারছিস কি তোরা আমার প্ল্যানটা? তারপর সবাই স্বাধীনের কথাই হ্যাঁ জবাব দেয়। তারপর স্বাধীন সকলের পজিশন বুঝে নিতে লাগে। একটু পর তারা জঙ্গল থেকে বের হয়ে পার্কের উল্টো দিকে চলে যায়। পিছন দিকে পার্কের ভিতরে প্রবেশ করে তারপর ধীরে ধীরে তাদের গ্যাংয়ের মাঝখান দিয়ে ঢুকে পড়ে। কেউ চিনতে পায় না। স্বাধীন তার বন্ধুদের সবার মনোযোগ দিয়ে তার লিডারদের কথা শুনছে। ঠিক তখনই পেছন থেকে এক এক করে স্বাধীন আর তার বন্ধুরা লোকজনদেরকে নিয়ে যেতে লাগে। একটা ফাঁকা স্থানে নিয়ে গিয়ে গলায় আঘাত দিয়ে অজ্ঞান করে ফেলে। ধীরে ধীরে পিছন থেকে লোক সংখ্যা কমতে লাগে। হঠাৎ করে একজন পেছনের দিকে তাকিয়ে দেখে স্বাধীন একটা ছেলেকে মুখে হাত দিয়ে পিছনের দিকে নিয়ে যেতে লাগছে। লোকটা দেখে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই স্বাধীন তার কাছে থাকা বন্দুকটা দিয়ে লোকটার মাথায় গুলি করে, কিন্তু কিছুই করার নেই। এই একটা লোকের কারণে তাদের পুরো প্ল্যানটা ভেস্তে যেত। তারপর লোকটাকে একটা সাইডে নিয়ে গিয়ে গলায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। ধীরে ধীরে যখন লোক সংখ্যা কমে যায় তখন স্বাধীন তার বন্ধুরা চোখের ইশারা দিয়ে প্রত্যেককে গুলি করতে লাগে। নিমেষেই এইখানে সবাই সজাগ হয়ে যায়।
প্রত্যেকে বন্দুক হাতে নিয়ে যে যার পজিশনে চলে যায়। দেখতে পাই নিজেদের মধ্যেই গুলি করছে ওরা। স্বাধীন এটা দেখে কিছুটা ইঙ্গিত করতে পারে। তারপর প্রত্যেকে সবাই সাইডে চলে আসে। বুঝলাম না কি হলো, এটা ওরা তো নিজেরা নিজেদের মধ্যে গোলাগুলি করছে। আরে শোন, মাফিয়া জগৎটা আসলে অনেক খারাপ। ওরা ভেবেছে ওদের কাছ থেকে বন্দুক নেওয়ার জন্য বিনা পয়সায় ওদের উপর আক্রমণ করেছে, আর এইদিকে ওরা ভেবেছে বন্দুক না দিয়ে ওদের কাছ থেকে টাকা নেবে লুট করে। এই জন্য ওরা গোলাগুলি করছে। এই কারণে দুই পক্ষের মধ্যে বিশ্বাস না থাকায় গোলাগুলি শুরু হয়ে গেছে। যেই পক্ষ বেঁচে থাকবে তখন সেই পক্ষকে অজ্ঞান করে টাকা পয়সাগুলো নিয়ে গেলেই হবে, আর ওদেরকে একত্র করে বেঁধে পুলিশকে ফোন দিলে হবে। কি বলছিস তুই এগুলো? এদের মতো মাফিয়া লিডার এইভাবে রেখে যায়, তাহলে পুলিশের কাছে ধরা পড়লেও ওরা ঠিকই বাইরে চলে আসবে। ওদের হাত তো অনেক বড়। পুলিশদেরকে আগে থেকে দেখ গিয়ে টাকা দিয়ে আসা হয়েছে। এর থেকে বলে কি, ওদের উপর মায়া করে কোনো লাভ নেই। আজ এরা কাল এরা, এভাবে যখন ছেড়ে দিবি তত ওরা বেড়ে যাবে, ওরা পাগল হয়ে যাবে, ওরা আমাদেরকে মারার জন্য ওরা মরিয়া হয়েও যাবে। এর থেকে বলে কি, ওরা আমাদের হাতেই উপযুক্ত শাস্তি পাবে। পুলিশের হাতে গেলে তা পাবে না। সবাই বাহিরে বিন্দাস ঘোরাফেরা করবে, আবার অন্যায়ের পথে চলে আসবে। স্বাধীন তার বন্ধুর কথাই কিছু বলে না। তার কথা ঠিকই বলেছে। আসলেই তো, লোকে যদি ছেড়ে দেয় তারা মরিয়া হয়ে পড়বে আমাদের মারার জন্য। কিন্তু আমরা যদি তাকে মেরে ফেলি তাহলে তো তারা আর কখনোই বেড়ে উঠবে না। অবশ্য লোকগুলোর আর কি দোষ, তারা তো টাকার বিনিময়ে কাজ করছে এই পথে। কিন্তু ছেড়ে দিলে তো আর তারা ভালো হয়ে যাবে না, আবার ঠিক খারাপ পথে চলে আসবে। তাই স্বাধীন তার বন্ধুর কথাই সায় জানায়। একটু পর সামনের দিকে এগিয়ে যায়, দেখে সবাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। শুধু একটা লোক বেঁচে আছে, তাও আবার বন্দুক ধরে রয়েছে আর বলতেছে, তিলে তিলে করে এই সাম্রাজ্য তুলেছি। ইমরান শিকদারকে মারার জন্য তোরা কিনা আমার সাম্রাজ্য ধ্বংস করবি, তা তো হতে দেব না। এই বন্দুকগুলো, এই যে টাকা পয়সা, সবকিছু আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু আমরা পারবো, আর তুই শুধু দেখে যাবি। হঠাৎ কারোর কথা শুনে লোকটা পিছনের দিকে তাকায়। দেখতে পায় অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। এটা দেখে লোকটা বন্দুক তাক করে স্বাধীনের দিকে, তাক করে গুলি করতে যাবে। ঠিক এর আগে স্বাধীনের পাশ থেকে তার বন্ধু লোকটার মাথা বরাবর গুলি করে দেয়। নিমেষেই পুরো পার্কটা পরিণত হয় মৃত্যুপুরীতে। কেউ আর বেঁচে নেই, শুধুমাত্র স্বাধীন আর তার বন্ধুরা বাদে। তারপর বন্দুক আর টাকা পয়সাগুলো একটা গাড়িতে লোড করে স্বাধীন আর তার বন্ধুরা তারপর সেখানে থাকা প্রত্যেকজনকে একত্র করে একটা শক্ত মোটা রশি দিয়ে সকলকে বেঁধে তার গায়ে একটা চিঠি লিখে রেখে আসে। দ্য 10 ফ্রেন্ড সার্কেল নতুন গ্যাংস্টার। আমাদের এখন মূল লক্ষ্য হলো যারা এই সমাজে অন্যায় করে বেড়ায় তাদের রুখে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, আর যারা গরিবদের উপর জুলুম করে তাদেরকে ঠিক এদের মতো হাল করা। তো বি কেয়ারফুল, যারা এখনো খারাপ পথ থেকে ফিরতে পারোনি তারা ঠিকই ফিরে আসবে এই চিঠিটা পড়ে, আর না হলে বুঝতেই তো পারছো। তারপর স্বাধীন সেখানে থাকা একটা লোকের পকেট থেকে ফোন বের করে ট্রিপল লাইনে ফোন করে ফোন রিসিভ হওয়ার পর ওই পাশ থেকে তখন স্বাধীন বলতে লাগে, প্লিজ প্লিজ স্যার, আমাদের বাঁচান, ওরা আমাদেরকে মেরে ফেলবে। প্লিজ স্যার বাঁচান, প্লিজ প্লিজ, আমরা মরতে চাই না স্যার। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। তারপর অট্ট হাসিতে লুটিয়ে পড়ে। স্বাধীনের হাসি দেখে সেখানে থাকা তার সকল বন্ধুরা হাসতে লাগে। তারপর ফোনটা জোরে সোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে সেখানে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে লাগে জঙ্গলের দিকে। ঠিক তখনই স্বাধীনের বন্ধু তার দিকে তাকিয়ে বলতে লাগে, এখন কি করবি? এত কোটি কোটি টাকার মাল সামান কোথায় রাখবি যদি পুলিশের হাতে ধরা পড়ি? আর আমাদের তো কোনো গুপ্ত আস্তানা নেই যে এইগুলো সেইখানে গিয়ে রাখবো। এখন তো এই মাল সামান নিয়ে বাইরে ঘোরাঘুরি করা আমাদের জন্য একদমই ক্ষতিকর। কি করব কিছুই মাথায় আসছে না। তুই কিছু একটা বল তো। দেখ, আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণের গুলি পেয়ে গেছি, বোমাও পেয়ে গেছি, আমাদের গ্যাংয়ের পাওয়ারফুল সব অস্ত্র পেয়ে গেছি, টাকাও পেয়ে গেছি। কিন্তু এখন একটা পরিত্যক্ত ঘর মানে জায়গা লাগবে, যার সম্পর্কে কেউ তেমন একটা জানে না। তোদের মধ্যে যদি কারো জানাশোনা থাকে কোনো গুপ্ত জায়গা যেখানে কেউ যাওয়া আসা করে না, আবার কেউ বুঝতেও পারবে না।
হ্যাঁ, আমি একটা এরকম জায়গা চিনি। আমার দাদারা ছিল ডাকাত। তখন শুনেছি জঙ্গলের ঠিক মাঝখানে একটা পরিত্যক্ত বাড়িতে তারা সকল ডাকাতির মালসামান নিয়ে এসে রাখতো। একটা গুহার মধ্যে কেউ জানতে পারতো না। দাদা মাঝে মাঝে আমাদেরকে গল্প শোনাতো। আদৌ সত্যি কি মিথ্যা তা জানি না। অবশ্য আমার দাদির কাছ থেকেও শুনেছি আমার দাদা তার পুরো বংশ ছিল একটা ভয়ঙ্কর ডাকাত। সবাই তাদেরকে দেখে ভয় পেত। আমার মনে হয় কি একটাবার গিয়ে দেখে আসা উচিত জঙ্গলের মাঝখানে আদৌ কি সেই গুপ্ত গুহা আছে নাকি। তারপর স্বাধীন গাড়ি চালিয়ে যেতে লাগে গুহার দিকে। রাস্তার উপর গাড়ি রেখে হাঁটতে লাগে জঙ্গলের মাঝখানে। যদি গাড়ি নিয়ে যায় তাহলে গাড়ির টায়ারের চাপ দেখে আবার যদি অন্যান্য গ্যাং তাদের দিকে এগিয়ে আসে, এজন্যই ফাঁকে গাড়ি রেখে আসে। তারপর জঙ্গলের মাঝখানে গিয়ে দেখে কিছুই নেই। দেখতে পাই একটা ছোট্ট পাথর। স্বাধীন সেই দিকে এগিয়ে যেতেই হঠাৎ পাথরে হাত লেগে ঠিক তখনই একটা দরজা খুলে যায়। স্বাধীন আর তার বন্ধুরা এটা দেখে অনেক খুশি হয়। অবশেষে একটা গুপ্ত জায়গা পেয়েছে। তারা সেখানে রিসার্চ করতে পারবে, আরও অনেক কিছু করতে পারবে। তারপর পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে গুহার ভিতরে প্রবেশ করতে লাগে। গুহার ভিতরে অন্ধকার, আগের কিছুই নেই, শুধুমাত্র মাকড়সার জাল বিছানো, চারপাশে পরিত্যক্ত হয়ে আছে। তারপর স্বাধীন আর তার বন্ধুরা আশেপাশে পরিষ্কার করতে লাগে। একটা সুন্দর ঘর স্থাপিত হয় সেখানে। এটা দেখে স্বাধীন সবের কাছে এসে তার পায়ে হাত রেখে, শালা, তোকে নিয়ে একটা কাজের কাজ হয়েছে। তোর দাদারা যে আগে এরকম ছিল, আমাদের তো আগে বলিসনি। আরে শালা, মান সম্মানের একটা বিষয় আছে না? তোদেরকে এইভাবে বলবো তোরা আবার যদি আমাকে এই বিষয় নিয়ে খেপাতি। কিন্তু আমার বাপ এখন অনেক ভালো হয়ে গেছে। তারা আর এই কাজ করে না। শুধুমাত্র আমার দাদা তার দাদারা এই কাজ করতো। তারপর গুপ্ত গুহাটা পরিষ্কার করা হলো। গাড়ি থেকে সব মাল ভেতরে নিয়ে আসে, কিন্তু গুহাটা এখনো অন্ধকার। তাই স্বাধীন সকলকে বলে, কালকে সবাই যে যার বাসায় বলবি যে আমাদের গ্রুপ স্টাডি করতে হবে। তারপর এইখানে আসবো, আমাদের কাজ করতে হবে। ঘরটা একদম নতুন করে তুলতে হবে। অন্ধকার হয়ে আছে, অন্ধকার থেকে পরিপূর্ণ করতে হবে। এইখানে বেশ কিছু টাকা আছে, এটা দিয়ে আমরা ঠিক ভালো মতোই চলতে পারবো, এইটা বুঝতে পারছি। এই টাকাগুলো নিয়ে আমাদের গুহা নতুন করার জন্য সব মাল সামান নিয়ে কালকে রাতে আসবো। তারপর সব পরিষ্কার করে একদম নতুন করে তুলবো। এইখানে আমাদের রিসার্চ করতে হবে। ওকে বস, বুঝতে পারছি। তাই এখন আমার একটাই প্রশ্ন হলো যে আমার বাসায় কি বলে আসবো? যদি বলে গ্রুপ স্টাডি, তাহলে বলবে কার বাসায়, কখন আসবি, কি করবি? সব বন্ধু কোথাকার বন্ধু, এর থেকে বলে কি বন্ধু এভাবে রাতে লুকিয়ে লুকিয়ে আসলেই ভালো হবে। দেখ, আজ হয়তোবা আমার বাবা মা টের পেল না, কালকেও টের পেল না, পরশু হয়তোবা কোনোভাবেই বোঝা যাবে যে আমার রাত বাসাতে নেই। তখন কি হবে? স্বাধীন একদম ঠিক কথা বলেছে। আমরা বলবো যে কিছু মাস পরে এক্সাম, তার জন্য সব বন্ধু মিলে গ্রুপ স্টাডি করব। আমরা না হয় তোর বাসার কথা বলবো, তুই না হয় আমার বাসার কথা বলবি। কি বলিস? তারপর সবাই সাজায় যে তারা গ্রুপ স্টাডির কথা বলবে। না হলে তাদের ফ্যামিলি যদি একটাবার বুঝে যায় তারা রাতে তাদের রুমে থাকে না, তাহলে অনেক কথা শুনতে হবে তাদের। তাই রুমের ভিতরে যতটুকু পারে তারা জায়গায় জায়গায় পরিষ্কার করে ফেলে। শুধুমাত্র এখন লাইট দিয়ে আলোকিত করতে হবে রুমটা। তারপর সবাই গুহা থেকে বের হয়ে যায়। তারপর গুহার যে বন্ধ করার সুইচটা, সেটা চাপ দিতেই গুহা বন্ধ হয়ে যায়। তারপর তারা গাড়িটা নিয়ে গিয়ে একটা খালে ফেলে দেয়। তারপর সবাই যে যার বাসায় চলে যায়। স্বাধীন তার বাসায় গিয়ে দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। দরজা দিয়ে ভিতরে ঢুকে দরজাটা আটকে দিয়ে খাটের উপর গিয়ে ঘুমানোর চেষ্টা করে। পরের দিন সকালবেলা। বস, আপনি এখনো ঘুমাচ্ছেন? ওইদিকে কে বা কারার জন্য আমাদের পুরো গ্যাংকে মেরে ফেলেছে। সঙ্গে বিদেশ থেকে যে গ্যাংস্টার এসেছিল আমাদের সাথে অস্ত্র ডিল করতে, তাদেরকেও মেরে ফেলেছে। আমাদের কোটি কোটি টাকা অস্ত্র কারা যেন নিয়ে চলে গেছে। কি বলছিস তুই? কার এত বড় সাহস যে আমার সঙ্গে পাঙ্গা নিতে যাবে? দেখ, দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম লেগে দেখ গিয়ে আমাদের লোক কিংবা ওই পক্ষের লোক টাকা পয়সা অস্ত্র শস্ত্র নিয়ে চলে গিয়েছে, আর যারা মারা গিয়েছে তাদেরকে ওইখানে রেখে চলে গিয়েছে। না বস, আপনি একদমই ভুল ভাবছেন। ওইখানে যারা গিয়েছিল আমাদের লোক সবাই মারা গিয়েছে, আর বিদেশ থেকে যারা এসেছিল ডিল করার জন্য তারা মারা গিয়েছে। কেউ ফেরেনি দেশ থেকে। আমরা অনেক খোঁজখবর নিয়েছি, আর সকলকে মেরে একত্রে একটা রশিদে বেঁধে রেখে গিয়েছে। আর তাদের মধ্যে একজনের পকেটে একটা চিঠি পাওয়া গিয়েছে।
কথাটা শুনে ইমরান শিকদার একটু নড়েচড়ে বসে, কারণ ছেলেটার বলা কথাগুলোর মধ্যে আসলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। তাই সে উদ্বেগ নিয়ে ইমরান শিকদারের ছেলেটাকে প্রশ্ন করে, কি বলছিস তুই? চিঠি রেখে গেছে, তাও আবার আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য? দেখে একবার মেসেজটা দেখি। বস, আমরা তো পাইনি চিঠিটা, পুলিশের হাতে পড়েছে। আর আমি ফোন করছি, আমাদের কাছে চলে আসবে। আপনি একটাবার টিভি অন করে দেখেন আমাদের লোকদের কিভাবে মেরেছে। নিশ্চয়ই আমাদের টপকানোর জন্য এই ঢাকা শহরে আরো কোনো এক নতুন গ্যাংয়ের উপস্থিত হয়েছে আমাদের নজরদারির আড়ালে। কি বলছিস তুই? দুই একটা ছেলেদেরকে মেরেই আমাদের গ্যাংকে ধ্বংস করা এতটা সহজ না। আমি তিলে তিলে আমার এই পুরো সাম্রাজ্য গড়ে তুলেছি। আমি তো আমার চোখের সামনে আর এটা নষ্ট হতে দেখতে পারবো না। কে এই কাজ করেছে খোঁজ লাগা। আজকের দিনের মধ্যে যদি না পারিস তাহলে তোদের সবার খবর আছে। আর টিভিটা অন করে যা, আমি দেখি খবর। তারপরে লোকটা যাওয়ার সময় টিভি অন করে। দরজা লাগিয়ে চলে যায় ইমরান শিকদার। ইমরান শিকদার একটা মেয়ে নিয়ে শুয়েছিল, তাকে জোর করে তুলে রুম থেকে বাহির করে দেয়। টিভিতে দেখানো শুরু করে পুরো খবর। গোডাউন ঘরের রক্তে পরিণত হয়ে আছে, প্রত্যেকটা কোণে কোণে রক্তের ছাপ স্পষ্ট, যেখানে তার ছেলেপেলে মরে পড়ে আছে। আবার বিদেশ থেকে যারা এসেছিল তাদেরও মৃতদেহ পড়ে আছে। এখানে এক অন্যরকম রক্তক্ষয়ী দৃশ্য, যেটা দেখে স্বয়ং ইমরান শিকদার কেঁপে ওঠে, কারণ সে তার জন্মে কখনো এরকম কিছু দেখেনি। ইমরান শিকদার রেগে তার মাথার চুল চেপে ধরে, নিজের হাত দিয়ে আর জোরে চিৎকার দিতে লাগে। ঠিক তখনই টিভির ভিতর থেকে খবরে বলতে লাগে, ঢাকা মিরপুর কেন্দ্রীয় পৌর পার্কে রাত আনুমানিক 2টার দিকে বাংলাদেশি গ্যাংস্টার প্লাস বিদেশি গ্যাংস্টারদের মাঝখানে অস্ত্রের ডিল হচ্ছিল। ঠিক তখনই তাদের দুই পক্ষের কথা কাটাকাটির পর্যায়ে তারা বাংলাদেশের গ্যাংস্টারের সঙ্গে লেগে পড়ে। অন্যদিকে বিদেশি গ্যাংস্টাররাও কম চায় না, তারাও লেগে পড়ে। এর মধ্যেই দুই পক্ষের কোলাকুলিতে সবাই মরে যায়। ইমরান শিকদারকে দেওয়া তথ্যগুলো একদমই ভুল, নাকি টিভিতে দেখানো খবরই ভুল, কোনটাই বুঝতে পারছে না সে। টিভিতে খবরে বলছে অন্য কথা, আর এইটা দেখে ইমরান শিকদার অনেকটা রেগে যায়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে রুমের বাহিরে চলে আসে। ওই অবস্থাতেই বাহিরে এসে জোরে জোরে চিৎকার দিতে লাগে। অন্যদিকে তার ছেলেপেলেরা ইমরান শিকদারের ওই রকম রক্তক্ষরণ চিৎকার শুনে ভয় পেয়ে যায়। তারপর সবাই বাড়ির ভিতরে প্রবেশ করে। ইমরান শিকদার সকল ছেলেদেরকে উদ্দেশ্য করে বলে, আমার সাথে কি মশকরা করা হচ্ছে নাকি? টিভিতে বলছে আরেক খবর আর তুই বলছিস আরেক কথা। কোনটা সত্যি কিছুই তো বুঝতে পারছি না। বস, আমি তো নিজেও চাই না টিভিটা অন করলে ওই খবর প্রচার করা হচ্ছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই। আমাদের সেটাকে বের করতে হবে। নাকি যারা মেরেছে তাদের লোকজনদের সঙ্গে নাকি পুলিশের হাত রয়েছে। আমি ভালো করেই বুঝতে পারছি এটা নির্ঘাত পুলিশদের কাজ। শালারা নুন খেয়ে আমাদের গুণ না গিয়ে অন্যের পক্ষে চলে গেল। এটা তো একদমই বেমানান হয়ে গেল। শালা ওদের খবর আছে। এখনই ফোন করে আসতে বল ইন্সপেক্টরকে আমার বাসায়। কথাটা বলে যে ইমরান শিকদারের ছেলেটা পুলিশ কনস্টেবলকে ফোন করতে যাবে, ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে রুমের ভিতর প্রবেশ করে পুলিশ ইন্সপেক্টর। ইমরান শিকদার দেখে রেগে গিয়ে ধরে দেওয়ালের কাছে নিয়ে গিয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই আমাদের হয়ে খাবি আবার অন্যের গিয়ে গান গাবি? এটা তো হওয়া যায় না। আবার আমার কাছে এসেছিস দৌড়াতে দৌড়াতে। তোর মতলব কি? তোর অবস্থা কিন্তু শেষ করে ফেলবো। আমার লোকজনকে মেরে ফেলেছিস। ওরা আমার কোটি কোটি টাকার অস্ত্র নিয়ে গেছে। ওরা ওদের কি অবস্থা করব ওরা একটা বারও ভাবতে পারবে না। বস শান্ত হন, এত রাগান্বিত হবেন না। আমরা টিভিতে প্রচার করেছি মিথ্যা নিউজ, না হলে আমাদের উপর মহল থেকে অনেক প্রভাব আসবে আর কেসটার সলিউশন করার জন্য অনেক প্যারা আসবে। এর জন্যই আমরা সাংবাদিকের কাছে মিথ্যা কথা প্রচার করেছি। আদেও আমরা বুঝতে পারছি এখানে তৃতীয় পক্ষের কোনো গ্যাংস্টার এসে আক্রমণ করেছিল আর আপনার লোকদের মেরে সেখানেই রেখে গিয়েছে। তাদের একজনের পকেট থেকে আমি একটা চিঠি পেয়েছি। পড়ে যা বুঝতে পারলাম ওই লোকটা আপনাকে মেনশন করেই চিঠিটা লিখে দিয়ে গেছে। তাই আমি আপনার কাছেই নিয়ে এসেছি স্যার। তারপর ইমরান শিকদার পুলিশ ইন্সপেক্টরের হাত থেকে চিঠিটা নেয়, খুলে দেখে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, শোন ইমরান শিকদার, সময় থাকতে তোকে কথাগুলো বলছি। যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে এই অন্যায় অবিচারের কাজকর্ম সব বন্ধ করে ফেল আর পুলিশের কাছে গিয়ে সারেন্ডার কর। আমি ভালো করেই জানি যে তুই সকল পুলিশদেরকে কিনে রেখেছিস। তারপরেও বলছি, যা গিয়ে হাইকোর্টে ধরা দে। না হলে এইখানে যে ছেলেদের অবস্থা করেছি ঠিক একদিন
তোর এই একটাই অবস্থা করব। কিন্তু তুই ওই দিন যতই কান্নাকাটি করিস না কেন, আমার কাছ থেকে কিন্তু তুই রেহাই পাবি না। চিঠিটা পড়ে ইমরান শিকদার অট্ট হাসিতে লুটিয়ে পড়ে, কারণ সে ভালো করেই বুঝতে পেরেছে তার সাম্রাজ্য এখন ধ্বংসের পথে। হাসতে হাসতে হঠাৎ রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে তার পিছন থেকে বন্দুক বের করে ঠাস ঠাস করে উপরের দিকে বন্দুক দিয়ে গুলি করতে লাগে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, মাটিতে কান ধরে লুটিয়ে পড়ে সবাই। ইমরান শিকদার গুলি করা শেষ হলে সবাই দাঁড়িয়ে যায়। তোদের খাইয়ে পরিয়ে আজ এই অবস্থা? তোদের যে সামান্য গুলির শব্দ সহ্য করতে পারছিস না, সবাই মাটিতে লুটিয়ে পড়েছিস। আর যদি কখনো আমার জন্য বন্দুকের সামনে দাঁড়াতে হয়, তাহলে তো তোরা কেউ দাঁড়াবি না, উল্টো পিছনের দিকে দৌড় দিবি আমাকে সামনে রেখে। কথাটা শুনে সকলে জোরে জোরে চিৎকার দিয়ে বলতে লাগে, না বস, আমরা আপনাকে ছেড়ে কখনো ছুটে যাব না। আমরা সর্বক্ষণ আপনার পাশে আছি। আসলে হঠাৎ গুলি করে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মাটিতে লুটিয়ে পড়েছি। সরি স্যার, কিন্তু কখনোই এটা ভাববেন না যে আপনাকে সামনে রেখে আমরা পিছন থেকে পালিয়ে যাব। আমরা সব সময় আপনার সামনে গিয়ে দাঁড়াবো, কোনো ভয় নেই, আমরা আপনার পাশে আছি। ইমরান শিকদারের কেন জানি তার লোকেদের বলা কথাগুলো অনেক ভালো লাগে। তার ঠিকই তো বলেছেন, তাদের পাশে তো সর্বক্ষণই আছে লোকগুলো। তারপরও কেন জানি এক মনের মধ্যে আচমকা ভয় লাগছে চিঠিটা পেয়ে, আর তাদের লোকের এই অবস্থা হাল দেখে। কিন্তু কি আর করার, এখান থেকে তো আর পিছিয়ে হাঁটা যাবে না, তাই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই ইমরান শিকদার সকলকে উদ্দেশ্য করে বলে, আমার লোকদের আর বিদেশের লোকদের যারা মেরেছে তারা নিশ্চয়ই বাংলাদেশেরই লোক। আর ঢাকায় যেহেতু আমার সবকিছু জানে, অবশ্যই ঢাকার শহরে তারা আছে, এখন অবস্থান করছে। তোরা যেভাবেই হোক বের করবি। প্রয়োজন হলে রাস্তাঘাটে যখনই সন্দেহজনক কাউকে মনে হবে, তখন থেকে তুলে নিয়ে আসবে এখানে, তারপর মারধর করবি। যদি বুঝতে পারিস না, তাহলে ছেড়ে দিবি। ওকে বস, আমরা এখনই ঝাঁপিয়ে পড়ছি। দেখি ওরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমরা বের করে নিয়ে আসবো। যেমন গুহা বা যাই হোক, যার মধ্যেই ঢুকে থাকুক না কেন, ওদের শেষ হবে আমাদের হাতেই। আমাদেরকে মারতে চাই ওরা, তাই না? ওদের এক নিম্ন মৃত্যু দেব আমরা। বস, আপনি কোনো টেনশন করবেন না, আমরা এখনই বের হচ্ছি। আর ওদেরকে ধরে নিয়েই তবেই এইখানে আসবো, এর আগে আসবো না বস। কথাগুলো বলে সেইখানে থাকা প্রত্যেকটা লোকে আর ছেলেরা বের হয়ে যায় নতুন গ্যাংস্টার দ্য 10 ফ্রেন্ড সার্কেল গ্যাংস্টার ওইটাকে ধরার জন্য। কিন্তু তারা তো জানে না যে কে বা কারা এই গ্যাংয়ে লিড করছে। তো কখনো স্বাধীন তার বন্ধুদেরকে দেখে ওরা বুঝতে পারবে না যে এরা এত বড় একটা গ্যাংস্টার। তারপর ইমরান শিকদার তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রিজের ভিতর থেকে ড্রিঙ্কস বের করে খেতে লাগে। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে এসে তার ঘাড়ে কপালে কিস করতে লাগে আর বলতে লাগে, জান, তোমার কি হয়েছে? এত হাইপার হয়ে গেলে কেন? রাতে কি তোমাকে সুখ দিতে পারিনি? আসো, আরেকবার সুখ দিই তোমাকে। মেয়েটার কথা শুনে ইমরান শিকদার মেয়েটাকে পিছন থেকে সামনে নিয়ে আসে। টেবিলের উপর বসে মেয়েটাকে শক্ত করে চেপে ধরে তার বুকের বাম সাইডে। ইমরান শিকদারের এরকম ব্যবহার দেখে মেয়েটা অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। তার কেনা গোলাম, এখন সে তার সঙ্গে রেসপন্স করতে লাগে। এক পর্যায়ে ইমরান শিকদার তার লিমিট ক্রস করে ফেলে। মেয়েটার ওর শরীরে অনেক স্থানে জোরে জোরে কামড় দিতে লাগে। এইটা দেখে মেয়েটা বলে, জান, কি করছো তুমি? প্লিজ ছেড়ে দাও। দেখছো না আমার শরীর অনেক ব্যথা করছে, আর এইভাবেই আমাকে কামড়ালে আমি তো মরেই যাব। আজকে তো তোকে মেরেই ফেলবো আমি, আমার সুখ দিয়ে না হলে তোকে কামড়ে কামড়ে। কথাটা শুনে মেয়েটা ইমরান শিকদারের দিকে তাকায়, দেখতে পায় তার চোখে রাগের স্পষ্ট আভাস। এটা দেখে মেয়েটা ভয় পেয়ে যায়। ভয় ইমরান শিকদারের হাত থেকে ছোটার চেষ্টা করে, কিন্তু ইমরান শিকদারের হাত থেকে ছুটতে অক্ষম সে। তারপর ইমরান শিকদার মেয়েটাকে ধরে নিয়ে রুমের মধ্যে চলে যায়। অন্যদিকে স্বাধীন অনেকটা বেলা অবধি ঘুমায়। ছেলেটাকে এখনো উঠতে না দেখে স্বাধীনের মা রুমে এসে দরজা ধাক্কায়। স্বাধীনের ঘুম ভেঙে যায়। হকচকিয়ে চোখ খুলে দিয়ে দরজা খুলে দেখে তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা, এত ডাকাডাকি করছো কেন? কাঁচা ঘুম ভেঙে দিলে? এত সকালে কেউ ডাকাডাকি করে? একটু ঘুমাচ্ছি, আর তুমি? বোকা ছেলে, একটাবার ঘড়ির দিকে তাকিয়ে দেখ, বাজে আর কত? বলছিস 9টা, দেখ 9টা বেজে গিয়েছে। তুই কলেজে যাবি না? তুই তো কোনো দিন কলেজ মিস করিস না, আজ এত বেলা অবধি ঘুমাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো বাবা, নাকি অসুস্থ? তুই জ্বর এসেছে নাকি?
কথাটা বলে স্বাধীনের মা স্বাধীনের মাথায় হাত দিতে লাগে, দিয়ে পৌঁছার চেষ্টা করে জ্বর এসেছে কিনা। এটা দেখে স্বাধীন মুচকি হাসি দেয়, তারপর তার মাকে উদ্দেশ্য করে বলে, আরে না মা, জ্বর আসেনি। আসলে অনেক রাত অবধি পড়েছি তো, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। আচ্ছা যাও তুমি, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি আমার জন্য খাবার বেড়ে রাখো, আমি এসে খেয়ে জলদি জলদি কলেজে যাব। আবার কলেজের সময় শেষ হয়ে যেতে পারে, তখন আবার দেখবে প্রিন্সিপাল স্যার আমাকে অনেক কথা শোনাবে। তারপর স্বাধীন সোজা রুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে গোসল করে বাহিরে আসে। পোশাক পরিবর্তন করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথায় তেল দিতে লাগে। আগে বাচ্চাদের মতো যেরকম একপাশে সিঁথি করে রাখত, চুলগুলো সেই রকম করে রেখেছে সে। একজন যেন হাবাগোপা একটা ছেলে, কেউ দেখে বুঝতে পারবে না যে এই ছেলেটাই রাত হলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাহিরে চলে আসে। বাইরে এসে খাওয়া দাওয়া করতে লাগে। স্বাধীন মা স্বাধীনকে এই অবস্থায় দেখে হাসতে হাসতে বলে, বাবা তোকে কত করে বলবো বল, এইরকম পোশাক পরে যাস না কলেজে। সবাই তোকে অনেক কথা বলে তাই না? এটা আমি ভালো করে জানি। সেই আগের বাচ্চাদের মতো মাথায় তেল দিবি, আবার এক পাশ করে সিন্তি করবি, আবার ঢোলাঢালা পোশাক পরিবর্তন করে যাস না এরকম। কেন তুই তোর ভালো জামা কাপড় ওইগুলো পরেও তো কলেজে যেতে পারিস, কিন্তু কেন যাস না তুই বলতো বাবা? মা, সেটা না হয় তুমি সময় হলেই ঠিকই জানতে পারবে। এবার যাই আমি এখন, আল্লাহ হাফেজ। স্বাধীন খাবার খাচ্ছিল আর তার মা পাশে দাঁড়িয়ে থেকে কথাগুলো বলছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে তার মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় কলেজে যাওয়ার জন্য। বাড়ি এসে দেখে অনেকটা লেট হয়ে যাবে হেঁটে গেলে। তার কলেজ কিন্তু কি আর করার, পকেটে তো টাকা নেই। এইভাবে আর ওই গ্যাংস্টারদের টাকা তো খরচ করা যাবে না, টাকার অনেক দরকার আছে তাদের, যদি বরং গ্যাংস্টারদের সঙ্গে লড়তে হয়। তাই হাঁটতে লাগে তার কলেজের দিকে, জানে এভাবে হেঁটে গেলে কখনোই পারবে না সে কলেজে পৌঁছাতে, এতে সময় অনেক দেরি হয়ে যাবে। তাই দৌড় লাগায়। দৌড়তে দৌড়তে কলেজ গেটের সামনে চলে আসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে একই সময় দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো না কি হলো এইসব। তখনই স্কুলের গেটের সামনে বড় ঘড়িতে তাকিয়ে দেখে কলেজ শুরু হতে এখনো 30 মিনিট বাকি আছে। স্বাধীন এইটা দেখে হা হয়ে যায়। এটা কি হলো তার সাথে? দৌড়ে দৌড়ে আসলো, কলেজ যেন মিস না হয়ে যায়। এসব দেখে ঘড়িতে ঠিক একই সময় দেখাচ্ছে। বুঝতে পারলো যে ঘড়ি নষ্ট হয়ে গেছে। তারপর ঘড়ি হাত থেকে খুলে ব্যাগে রাখে, যদি পরে ঠিক করা যায়। ঠিক তখনই নেহা ওই দিক দিয়ে যাচ্ছিল তার ক্লাসরুমে। স্বাধীনকে এই অবস্থায় দেখে স্বাধীনকে রাগানোর জন্য তার কাছে আসে আর বলতে লাগে রাগানোর জন্য, কি রে কুত্তার বাচ্চা, তোকে না কত করে বলেছি যে তুই একদমই এই ঢিলে ঢালা পোশাক আর মাথার চুলের ওই স্টাইল করে কলেজে আসবি না, এতে আমাদের অনেক মানহানি হয়। তুই তো জানিস এই কলেজে যারা লেখাপড়া করে তারা অনেক বড়লোক ঘরের ছেলে মেয়ে, কিন্তু তুই তোর মেধা দিয়ে এই কলেজে চান্স পেয়েছিস, আর তোকে কত করে বলবো যে তুই এই পোশাক পরে কলেজে আসবি না? দেখুন ম্যাম, আপনাদের অবস্থা আর আমাদের অবস্থা এক নয়। আপনারা প্রত্যেক দিন এক একটা ড্রেস পরে কলেজে আসেন, কিন্তু আমরা তো পারি না। কালকে তো দেখলেনই, আমার বাবা সামান্য মুচি, মাঝে মাঝে আমি দোকানে গিয়ে বসি, সেই থেকে যে আয় হয় দোকানে দিয়ে ওইটা দিয়ে আমাদের ফ্যামিলি কোনো মতে চলে যায়, আর পোশাক আশাক আর টাকা হয় না। তো প্লিজ এই বিষয় নিয়ে আমাকে আর কথা বলবেন না। আমি এই ঢিলা ঢালা পোশাক পরে কলেজে আসব। স্বাধীনের কথা শুনে নেহা রেগে গিয়ে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। পুরো কলেজ স্বাধীন নেহার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। স্বাধীন এটা দেখে অনেকটাই লজ্জায় পড়ে যায়। যেভাবেই হোক আজকে একে একটা শিক্ষা দিতে হবে। তারপর নেহা স্বাধীনকে বলতে লাগে, তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? তোর আমার সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে শুনি? আমি তোকে ভালো কথা বলছি, তুই উল্টো আমাকে আবার উল্টো পাল্টা বোঝাচ্ছিস। যখন নতুন পোশাক পরে কলেজে আসতে পারবি না, সেহেতু তুই কেন কলেজে ভর্তি হতে গেলি, ফকিন্নের বাচ্চা মুচির ছেলে? স্বাধীনের কেন জানি নেহার বলা কথাগুলো শুনে অনেক খারাপ লাগে। নিজের রাগ উঠতে লাগে মাথায়। লাস্টে বলা কথাগুলো তার কানে বারবার বাজতে লাগে। গরিব বলে কি তাদের কোনো সম্মান নেই? গরিব বলে কি তাদের কোনো মনুষ্যত্ব নেই যে তাকে সারাক্ষণ সবার সামনে অবহেলা অপমান করবে, যেখানে সেখানে থাপ্পড় দেবে?
তাই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে স্বাধীন নেহার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। পুরো কলেজ এটা দেখে ফেলে, সকলের মুখে হাত, কারণ স্বাধীন আজ কি করলো। নেহা তার বাবা এই কলেজের প্রতিষ্ঠাতা, এই ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী নেহা আচমকা স্বাধীনের কাছ থেকে থাপ্পড় খেয়ে নিজের গালে দুইটা হাত চেপে ধরে, কারণ সে কখনো ভাবতেই পারেনি স্বাধীন তাকে আঘাত করবে, থাপ্পড় মারবে, তাও আবার পূর্ণ কলেজের সামনে। নেহা চারিদিকে চোখ বুলে অবাক হয়ে যায়, স্বাধীনের দিকে ছলো ছলো দৃষ্টিতে রাগান্বিত হয়ে বলে, তুই আজ যে কাজটা করলি একদমই ঠিক করিসনি, এর জন্য তোকে পস্তাতে হবে। তোকে আর তোর ফ্যামিলিকে যদি আমি রাস্তায় না দাঁড় করাচ্ছি, আমার নামও নেহা না। কথাটা বলেই নেহা স্বাধীনের সামনে থেকে চলে যায়। সবাই ভিড় করে দাঁড়িয়ে থাকে স্বাধীনকে নিয়ে। অন্যদিকে স্বাধীনের সকল বন্ধুরা আসে কলেজের সামনে। ভিড় দেখে ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করে, দেখে স্বাধীনকে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, গোল হয়ে দাঁড়িয়ে আছে। তারপর স্বাধীনের কাছে গিয়ে বলতে লাগে স্বাধীনের বন্ধুরা, কি রে, কি হয়েছে? এত ভিড় কেন? আর সবাই তোর দিকে ওই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? তুই আবার কি করেছিস? আরে বলিস না, প্রত্যেকদিন নেহা আমাকে যে অপমান করে সবার সামনে, আমি কিছুই বলি না। আজকে আমাকে অনেক কথা শোনায় আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না, তাই সবার সামনে নেহার গালে থাপ্পড় লাগিয়ে দিয়েছি। তাই সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এইভাবে। কি, তুই নেহাকে থাপ্পড় মেরেছিস? তা আবার পুরো কলেজের সামনে? তোর তো খবর আছে, ওর বাবার পাওয়ার সম্পর্কে তোর তো কোনো ধারণাই নাই। যাওয়ার সময় কি তোকে আবার কোনো কথা বলে গিয়েছে নাকি? বলে তো গিয়েছে আমাকে আর আমার ফ্যামিলিকে দেখে নেবে। সে আর এও বলেছে আমার ফ্যামিলিকে রাস্তায় নামিয়ে ছাড়বে। ভাই রে ভাই, তোর তো খবর আছে। এখন নেহা যখন যা বলে তা করেই ছাড়ে। যা করার করবে, আমি এইসব দেখে ভয় পাই না, তুই তো সেটা ভালো করে জানিস। চল এখন ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। স্বাধীন আর তার বন্ধুরা ক্লাসরুমে চলে যায় ক্লাস করার জন্য। অন্যদিকে নেহা রেগে গাড়ি করে বাসে চলে যায়। পিছন থেকে নেহার বান্ধবীরা নেহাকে ডাকতে লাগে, কিন্তু নেহা তার বান্ধবীদের কথাই কোনো রেসপন্স দেয় না। এটা দেখে নেহার বান্ধবীরা ভয় পেয়ে যায়, কারণ নেহা যে রাগী মেয়ে, কোনো না কোনো অঘটন করে ফেলে। তাই তারা ক্লাসরুমে আর না গিয়ে গাড়ি করে নেহার গাড়ি পেছন নেয়। বাসার দিকে যাচ্ছে তার গাড়ি। নেহা ড্রাইভারকে বাড়িতে যেতে বলে। নেহা বাসে গিয়ে সোজা তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগে। নেহার মা বাবা দেখে কিন্তু কিছুই বলে না, মেয়ে রেগে আছে। নেহাকে দেখে তার মা অনেক ভয় পায়, শুধুমাত্র নেহার রাগ কন্ট্রোল করতে পারে তার বাবা। ঠিক তখনই সেখানে আবির্ভাব হয়, সেখানে নেহার সকল বান্ধবী। এটা দেখে নেহার মা একটু অবাক হয়ে যায়। তারপর নেহার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে নেহার মা বলে, কি রে মা, কি হয়েছে? নেহা হঠাৎ বাসায় চলে আসলো যে, ক্লাস করলো না আর সোজা তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়, কোনো শব্দ আসছে না, কি হয়েছে মা? আসলে আন্টি কিছুই হয়নি, একটু রাগ করেছে, আমরা গিয়ে নেহার রাগ ভাঙাচ্ছি। কথাটা বলে নেহার বান্ধবীরা নেহার মাকে টপকে নেহার রুমের সামনে চলে আসে। তারপর নেহার দরজার কড়া নাড়তে লাগে, কিন্তু নেহা দরজা খুলে না। অনেক করে ডাকার পর দরজা খুলে দেয়, কান্না করছে। তখন নেহার বান্ধবীরা সবাই রুমের মধ্যে প্রবেশ করে নেহাকে দেখে বলে, কি রে, তুই কান্না করছিস কেন? দেখ, জেনেও না জানার ভান করবি না। ছোট লোকের বাচ্চার কত বড় সাহস, আমাকে পুরো কলেজের সামনে থাপ্পড় মেরেছে। সবাই আমাকে বাজে নজরে তাকিয়েছিল, আমি সব দেখেছি। দেখ, তোকে একটা কথা বলি, তুই আমাদের বান্ধবী, তোকে কখনো এমনভাবে বোঝায়নি, তার কারণেই আজ হয়তো এই অবস্থা তোর। আচ্ছা, যারা গরিব তারা কি মানুষ না? তোর তো কখনো কোনো ক্ষতি করেনি ওরা, আর গরিব হয়েছে ওদের কি দোষ বল? টাকা পয়সা নেই তাতে তো, কিন্তু ওরাই সুখী। তোদের ফ্যামিলি কতটা সুখী এর থেকে তুই একবার গিয়ে দেখ ওর ফ্যামিলি কত সুখী। আর তুই প্রতিনিয়ত ছেলেটাকে অপমান করে গিয়েছিস, কিছুই বলিনি, কিন্তু আজকে আমরা তো সবই দেখেছি, তুই তো লিমিট ক্রস করে ফেলেছিস। ওরও তো মান সম্মান আছে, গরিব হলে কি ওদের থাকবে না বল? ওইখানে ছেলেটা না হয়ে যদি আমরা থাকতাম, হ্যাঁ আমরাও আমাদের রাগ কন্ট্রোল করতে পারতাম না। তুই কিছু মনে করিস না বন্ধু, তোকে বোঝানোর জন্যই আমি এই কথাগুলো বলছি। তারপর নেহার বান্ধবীরা নেহাকে বোঝাতে লাগে, কিন্তু নেহা তো বুঝতে অক্ষম। কিন্তু তার বান্ধবীদের কাছে সব হার মেনে যায়। আসলেই তো সে অনেক ভুল করেছে।
আর আনমনে ভাবতে লাগে সে ছেলেটাকে কত না অপমান করেছে। আজ সে যেরকম ছেলেটার কাছ থেকে অপমানিত হয়ে কান্না করছে, ঠিক সে তো প্রত্যেকদিন সোজা তাকে অপমান করত পুরো কলেজের সামনে। সে তো কখনো এরকমভাবে কান্নাকাটি করেনি। আমি কেন করব? এসব ভাবতে লাগে নেহা। তারপর সব অনুশোচনা বাদ দিয়ে নেহা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে লাগে। সবাই অবাক হয়ে যায় নেহার এরকম কাণ্ড দেখে। কি রে, তুই ঠিক আছিস নাকি অধিক শোকে পাথর হয়ে পাগল হয়ে গিয়েছিস? আরে না, কি বলছিস তুই? আসলে বুঝতে পেরেছি যে আমরাই ভুল ছিলাম। আমি ছেলেটাকে অনেক অপমান করেছি। কলেজে গিয়ে কালকে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। সবাই অবাক হয়ে যায় নেহার কথা শুনে। তারপর নেহার সঙ্গে সবাই আড্ডা দিয়ে আনন্দ করে যে যার বাসায় চলে যায়। নেহা নিজের অজান্তে স্বাধীনকে নিয়ে ভাবতে লাগে। স্বাধীন তো দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। ওকে তো যে কোনো মেয়ে দেখে প্রেমে পড়ে যাবে। শুধুমাত্র ওর হেয়ার স্টাইল আর পোশাক আশাক দেখে হয়তো ওর কাছ থেকে সবাই দূরে থাকে। আমি না হয় ওকে চেঞ্জ করে আমার করে নিব। ওরা তো গরিব, কখনোই মানিয়ে নিতে পারবি না তুই। আরে ধ্যাত, কি ভাবছিস এসব নেহা? মানিয়ে নিতে পারলেই সুখী। বান্ধবীরা কি বলল শুনিসনি? আমাদের ফ্যামিলি থেকে ওরা অনেক সুখী। গরিব হলে কি হবে, সুখী তো। আসল জিনিস টাকা পয়সা তো সাময়িক সময়ের জন্য। আর আমার বাবারও তো অনেক টাকা পয়সা আছে। টাকা পয়সা নিয়ে আর ভাবতে হবে না, ওকে। আর আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি যা বলবো সেটাই শুনবে ওনারা। এসব ভাবতে লাগে আর স্বাধীনকে নিয়ে নিজের অজান্তেই ভালো লাগা কাজ করে তার মনে। অন্যদিকে স্বাধীন ক্লাসরুমে বসে ক্লাস করছিল। ঠিক তখনই বাহিরে অনেক ছেলের হট্টগোল শুনতে পায়। ক্লাসরুম থেকে স্যার চলে যায়, দেখে কলেজ মাঠে অনেক ছেলে মিলে মারধর করছে। এটি দেখে সবাই সেই দিকে এগিয়ে যায়। স্যার ম্যাডামরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষমেশ পুলিশকে ফোন করে আসতে বলে। একটু পর পুলিশ এসে পুরো কলেজটা শান্ত করে ফেলে। সবাই অবাক হয়ে যায়। কলেজ ক্যাম্পাসের এই কাহিনী দেখে আদৌ এই কাজ আর কখনো হয়নি এই কলেজে। পরিশেষে সকলকে থানায় নিয়ে গেল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারে যে কলেজে অনেকদিন ধরে ড্রাগসের চোরাচালানি হচ্ছে। ড্রাগ সবাই সেবন করে। টাকা না থাকায় সত্ত্বেও তাদেরকে বিনা পয়সায় দিত স্যার ম্যাডামরা। কথাগুলো শুনে অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার কলেজের মধ্যে এসব ব্যবসা চলছে। তারা সেটা জানে না। প্রত্যেক স্টুডেন্টকেই কলেজ থেকে বের করে দেয়। এভাবে কলেজ শেষ করে স্বাধীন বাসায় চলে আসে। খবরের কাগজে বড় বড় করে লেখা হয় তার কলেজের নাম আর কুকর্মের নাম। তারপর বাড়িতে গিয়ে স্বাধীন বইপত্র রুমে রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার রুমের মধ্যে শুয়ে থাকে। ফোন দেখছিল। তার রুমের মধ্যেই শুয়ে ফোন দেখছিল। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। তখন স্বাধীন ঘর থেকে বের হয়ে দেখে তার বাবা বাসার মধ্যে বসে আছে। দুশ্চিন্তাতে মাথায় হাত দিয়ে স্বাধীন তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, কি হয়েছে তোমার? আর তুমি এত চিন্তা করছো কেন? আরে বাবা, আর বলিস না। দিন দিন শহরের গ্যাংয়ের উৎপাত বেড়েই চলেছে। আজকে আমার দোকানের সামনে থেকে দুইটা ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে আর আমাকে অনেক কথা বলে গিয়েছে। যদি ওইখানে কোনো অচেনা ছেলেদের দেখতে পাই তাহলে আমরা যেন তাকে ইনফর্ম করি। স্বাধীন তার বাবার কথা শুনে এটুকু বুঝতে পারে যে ইমরান শিকদার তাদেরকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠে পড়েছে, কিন্তু তাদেরকে তো আর খুঁজে পাওয়া অতটা সম্ভব না। আর যদি সামনে দেখে তাও কখনো বিশ্বাস করবে না যে এই কাজগুলো এই ছেলেগুলো করেছে। হাবাগোবা ছেলেদের কাছে কি আসবে। এইদিকে আর না যাই। তারপর স্বাধীন তার বাবাকে বলে, বাবা, তুমি তো জানো সামনে এক্সাম। এই এক্সামতে যদি ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে পারি তাহলে নির্দ্বিধায় ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবো। তাই আমার সকল বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করতে আমার এক বন্ধুর বাসাতে রাতে লেখাপড়া করব। এখন যদি তোমরা আমাকে যেতে দাও তাহলে যাব, না হলে যাব না। দেখ বাবা, তুই যাবি, গ্রুপ স্টাডি করবি, এটাতেও আমার কোনো অমত নেই। কিন্তু একটা কথা হলো যে শহরের যে হাল, রাত বিরাতে বাইরে দিয়ে ঘোরাফেরা করবে না কিন্তু একদমই। তোর বন্ধুরা বাসায় যাবে, সোজা রুমে গিয়ে পড়ালেখা করা শুরু করবি। আর বেশি রাত পর্যন্ত জাগবি না, ঘুমিয়ে যাবি, ঠিক আছে? আর কোনো বন্ধুর বাসায় আমার অ্যাড্রেস দিয়ে যাস। মাঝে মাঝে আমি গিয়ে তোর সঙ্গে দেখা করে আসবো। রাতেও তো লেখাপড়া করিস নাকি অন্য কিছু?
বাবা, কি বলো তুমি? আজ পর্যন্ত তুমি এটুকু চেনো যে আমি আলতু ফালতু ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করি? তুমি একটুকু নির্দ্বিধায় থাকো যে তোমার ছেলে কখনো কোনো খারাপ কাজ করবেও না, আর খারাপ কাজকে কখনোই প্রশ্রয় দেবে না। আরে না বাবা, যে বেহাল দশা শহরের অনেক শখের তুই আমাদের একমাত্র ছেলে। তোর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে বাঁচবো বল? তারপর স্বাধীন তার বাবাকে বোঝাতে লাগে। বোঝানোর এক পর্যায়ে তার বাবা মা রাজি হয়ে যায়। তারপর স্বাধীন রুমে গিয়ে পকেট থেকে ফোন বের করে তার বন্ধুদেরকে জানিয়ে দেয়। অন্যদিকে তারও তাদের ফ্যামিলিকে রাজি করিয়ে নিয়েছে। সবাই গ্রুপ স্টাডি নামে জঙ্গলে গিয়ে ওই গুহাতে, ওখান থেকেই ইমরান শিকদারের সব বায়োডাটা আর কখন কোথায় যায়, কী সব করে, সব খোঁজ খবর রাখতে লাগবে তারা। তারপর স্বাধীন তার বন্ধুদের সঙ্গে কথা বলে রুম থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে নেয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোজা হাঁটতে লাগে ব্রিজের দিকে, কারণ এইদিকে তেমন একটা কেউ যাওয়া আসা করে না, তাই সেই দিকে যায়। তারপর ব্রিজে গিয়ে সব বন্ধুরা একত্র হয়। তারপর তারা রওনা হয় জঙ্গলের দিকে। আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখার চেষ্টা করে কেউ বা তাদেরকে ফলো করছে নাকি, কিন্তু কোনো কিছু বুঝতে না পেরে তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতর প্রবেশ করে। গুহার সামনে গিয়ে পাথরে হাত রাখতেই গুহা খুলে যায়। তারপর ভিতরে প্রবেশ করে গুহা লাগিয়ে দেয়। সেখানে আগে থেকে আলোর পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছিল তারা। তারপর সবাই টেবিল নিয়ে কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে পড়ে ইমরান শিকদারের সব কিছু বের করার জন্য। সবাই ইন্টারনেটে সার্চ দিতে লাগে, কিন্তু কোনো কিছু খুঁজে পায় না ইন্টারনেটে। তারপর শহরের পত্রিকার কাগজগুলো দেখতে লাগে। ইমরান শিকদারের নামে আগে অনেক পত্রিকাতে ছাপা হতো, কিন্তু এখন আর তা ছাপা হয় না, কারণ সব পত্রিকার প্রকাশকরা ইমরান শিকদারকে অনেক ভয় পায়। তার কারণে ইমরান শিকদারের নাম নিয়ে কেউ আর পত্রিকায় প্রকাশ করে না। আগে পত্রিকাগুলো স্বাধীন আর তার বন্ধুরা কালেক্ট করে রেখেছিল আগে থেকে। তারা ভালো করে জানে পত্রিকাতেই তারা বের করতে পারবে। তারপর পত্রিকাগুলো ভিতর থেকে অনেক বের করতে লাগে। তারপর যে সকলগুলো পত্রিকা থেকে সংগ্রহ করে একটা টেবিলে মার্ক করতে লাগে। তারপর সব ইনফরমেশনগুলো কালেক্ট করে টেবিলের উপর রেখে দেয়। তারপর ল্যাপটপ টিপতে টিপতে ফেসবুকে অনেকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখতে পাই, 7 দিন আগের, যেখানে ইমরান শিকদার একটা ভিডিও পোস্ট করেছিল। ভিডিওটা দেখে স্বাধীন অনেকটা চমকে যায়, কারণ পুরো বাংলাদেশের সব থেকে ভয়াবহ দুর্ঘটনা, যেটা 2017-এ বোম ব্লাস্ট হয়ে একসঙ্গে 3000 মানুষ মারা যায়, সেটার কেস এসে পড়েছিল ইমরান শিকদারের মাথায়। কিন্তু কোনোভাবেই ভাবান্তর আসে না যে একটা লোক একসঙ্গে এতগুলো লোককে মেরেছে বোম ব্লাস্ট করে, আবার সেই লোক বাহিরে দিয়ে ঘোরাফেরা করছে। এত ফাঁসি একবার নয় 1000 বার দিতে হবে, এসব ভাবতে লাগে। আর স্বাধীন তার বন্ধুদের সঙ্গে প্ল্যান করতে লাগে। দেখ, এই নিউজটা একবার দেখ, যেখানে 2017 সালের ভয়াবহ বম ব্লাস্টের মাস্টারমাইন্ড ছিল ইমরান শিকদার। সেখানে ওই ছেলেটা, অর্থাৎ ইমরান শিকদার, বাইরে দিয়ে ঘোরাফেরা করছে কি করে? আমার তো একই প্রশ্ন, তাহলে বাহিরে দিয়ে ঘোরাফেরা করছে কিভাবে? ওর তো জেলে থাকার কথা, ওর তো ফাঁসি হবার কথা। নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো রহস্য তো লুকিয়েই আছে। আর একটু ভালোভাবে দেখ, তাহলেই বুঝতে পারবি। তারপর 2017 সালের ভয়াবহ বোম ব্লাস্ট নিয়ে ঘাটাঘাটি করতে লাগে স্বাধীন আর তার বন্ধুরা। শেষমেশ জানতে পারে যে বোম ব্লাস্টের মাস্টার মাইন্ড ছিল ইমরান শিকদার, কিন্তু তার পিছে ছিল অনেক প্রভাবশালী লোকের হাত, যারা কিনা পুরো দেশটা শাসন করত। তার কারণে ইমরান শিকদারের উপকার করেছে। কিন্তু বোম ব্লাস্ট হওয়ার পর সে বাংলাদেশ থেকে পলাতক ছিল 5 বছর, বাংলাদেশের রাজত্ব শুরু করে। ঠিক তখনই এক পাশ থেকে স্বাধীনের একটা বন্ধু বলে ওঠে, তাহলে আমাদেরকে ইমরান শিকদারের সঙ্গে লড়তে হলে অনেক কঠোরভাবে লড়তে হবে। ওর সঙ্গে পারা মোটেও সহজ হবে না। আমাদের এই অল্প কিছু সময়ের মধ্যে বুঝতে পেরেছিস, এই যে ইমরান শিকদারের পাশে অনেক বড় বড় হাত রয়েছে। আমাদেরকে একটা কাজ করতে হবে, সবাই একত্র হলে মরলে তবেই এই বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে। না হলে ওই ইমরান শিকদারকে মারলে দেখবি ওরা আবার আরেকটা ইমরান শিকদারের জন্ম দেবে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আমাদের সব গোড়া থেকে সবকিছু উপড়ে ফেলতে হবে, না হলে আবার নতুন করে ডালপালা গজাতে পারে। তুই ঠিকই ভেবেছিস। তাহলে আমাদের একটা কাজ করতে হবে। ইমরান শিকদারের চোরাচালান কিভাবে আসে আর ওর সঙ্গে কার কার সম্পর্ক আছে
সব ইনফরমেশন কালেক্ট করতে হবে। এখন সবাই সোশ্যাল মিডিয়াতে আয়, দেখ কোথায় কখন কে বা কোন নেতা ইমরান শিকদারের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছে, ওই সব দেখ। স্বাধীনের কথা শুনে স্বাধীন আর তার বন্ধুরা সবাই লেগে পড়ে ইন্টারনেট থেকে ইমরান শিকদার কোন কোন নেতার সঙ্গে ছবি উঠেছে সেগুলো বের করতে লাগিয়ে দেখতে দেখতে অনেকগুলো নেতার ছবি দেখতে পাই ইমরান শিকদার। স্বাধীন আর তার বন্ধুরা বুঝে যায় এদেরই ইমরান শিকদারের সঙ্গে সম্পর্ক রয়েছে, কারণ যাদের সঙ্গে ছবি রয়েছে তারা কেউ ভালো না, তারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার পরও তারা অনেক অন্যায়ের সঙ্গে জড়িত, কিন্তু সরকার তাদেরকে কিছুই বলে না। আমার কি মনে হয় জানিস, এই সকলের পেছনে সব থেকে বড় মাস্টার মাইন্ড হচ্ছে এই লোকটা। এই রিয়াদের অনেকগুলো পিক রয়েছে ইমরান শিকদারের সঙ্গে, প্লাস একটা গ্রুপেও অ্যাডমিন শেয়ার ইমরান শিকদারের সঙ্গে অনেক ঘনিষ্ঠ মুহূর্তেরও পিক রয়েছে, যা দ্বারা ঠিক বোঝা যাচ্ছে যে এই রিয়াদি হচ্ছে ইমরান শিকদারকে এত পাওয়ারফুল করার মাস্টার মাইন্ড। তারপর স্বাধীন তার বন্ধুদের কাছ থেকে ফোনটা নিয়ে দেখতে লাগে পিকগুলো, দেখে হ্যাঁ একসঙ্গে ড্রিঙ্কস করা, একসঙ্গে অস্ত্র হাতে নিয়ে দাঁড়ানো, আরও অনেক পিক রয়েছে যেগুলো দ্বারা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে ইমরান শিকদারকে পাওয়ারফুল করার পেছনে এই সবচেয়ে বড় ভূমিকা, আর রিয়াদ হচ্ছে বাংলাদেশের মন্ত্রী। কিন্তু আমরা যদি রিয়াদ কিংবা ওর কোনো ক্ষতি করি তাহলে কিন্তু পুরো দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। যেভাবেই হোক আমাদেরকে বুদ্ধি করে ওকে মারতে হবে। কিভাবে মারবো বুঝতে পারছি না। আমার মাথাতে একটা বুদ্ধি রয়েছে। এই দেখ, এই নিউজটা দেখ। ইমরান শিকদার এই সময় বাংলাদেশের বর্ডার দিয়ে বিভিন্ন দেশের ড্রাগস আরো অনেক মাদক চোরা চালানি করত। আগে কিন্তু ধীরে ধীরে সেই সকল কার্যক্রম বাদ দিয়ে এখন সে পুরো বিশ্বে ইউরেনিয়াম নামের একটা কেমিক্যাল সরবরাহ করে, আর মাঝে মাঝে এই ইউরেনিয়ামগুলো ভুটান থেকে রাস্তা দিয়ে বাংলাদেশে আসে। আমাদের যেভাবেই হোক ইউরেনিয়ামগুলো কেড়ে নিতে হবে, তারপরেও তার আসল রূপ দেখা যাবে। যখন রেগে রাস্তায় বের হবে কে বা কারা তার এত বড় ক্ষতি করলো, তখন সে ইমরান শিকদার সংস্পর্শে আসবে। তখন আমরা ইমরান শিকদার আর তাকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো। দেখ, কথাটা বলা যতটা সহজ, আদৌ কাজটা করা কিন্তু অতটা সহজ না। আমাদেরকে প্রত্যেকটা কদম খুব বিষণ্ণতার মধ্যে ফেলতে হবে, না হলে যে কোনো সময় পায়ের নিচ থেকে মাটি সরে আমরা কিন্তু কুয়াতে পড়তে পারি। বুঝতে পেরেছিস? তাই সব সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তারপর স্বাধীন তার বন্ধুদের কাছে গিয়ে ল্যাপটপটা হাতে নেয়, যা দেখে হ্যাঁ ইমরান শিকদারের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা অ্যাকাউন্ট সে হ্যাক করে নিয়েছে। এখন তারাও জানতে পারবে কার সঙ্গে কি কথা বলে, সব কিছু সম্পর্কে দেখা যাচ্ছে। আরও কিছু ইনফরমেশন দেখে তো অবাক হয়ে যায়, কারণ কখনোই তারা ভাবতে পারেনি যে মাটি খুঁড়তে গিয়ে একসঙ্গে এতগুলো কিছু বের হয়ে আসবে। স্বাধীন এটা দেখে আরও অনেক খুশি হয়ে বলে, ইয়াহু, হয়েছে! আমি ইমরান শিকদারের পার্সোনাল হোয়াটসঅ্যাপ আর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছি। ওর সব ইনফরমেশন এখন আমার অধীনে। কি বলছিস তুই? ওয়েট, দেখি তো আমি। তুই একটা কাজের কাজ করেছিস বন্ধু। এই অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু তথ্য জানা যাবে, আর সময় হলে এই অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু করতে পারবো আমরা। আর এটা তো বুঝি ওই ইউরেনিয়ামের গ্রুপ, আর দেখা যাচ্ছে কালকে বাংলাদেশে ইউরেনিয়াম আসবে 2টার দিকে, বাংলাদেশের সীমানায় প্রবেশ করবে। এটাই তো বলেছে ওই পাশ থেকে লোকটা। হ্যাঁ, বাট কি করবি এখন তুই? তোর মাথায় কি বুদ্ধি চলছে আমাদেরকেও একটু বল। শোন, আগামীকালকেই আমরা সবকিছু তছনছ করে ফেলবো, ইমরান শিকদার বুঝে ওঠার আগেই। আর রিয়াদ ঠিক আছে, ওর সব মাল সামান আমরা আমাদের আওতায় নিয়ে নেব। যখন বর্ডার দিয়ে ঢাকা শহরে প্রবেশ করে চট্টগ্রামে যেতে যাবে, তখন আমরা সেটা আমাদের আওতায় নিয়ে আসব। তারপর গাড়িটা যে কোনো একটা স্থানে রেখে দেব। কিন্তু ইমরান শিকদারের মেসেজগুলো দেখে যা বুঝতে পারলাম যে গাড়ির মধ্যে কোনো একটা গুপ্ত জায়গাতে চিপ সেইট লাগানো আছে, তাই গাড়ি কখন কোথায় ওইখানে গিয়ে দাঁড় করে সব ইনফরমেশন ইমরান শিকদারের কাছে চলে যায়। তাহলে একটাই বুদ্ধি, আমরা ইউরেনিয়ামগুলো গাড়ি থেকে বের করে পানিতে ফেলে দেব, কিংবা গাড়িসহ ইউরেনিয়ামগুলো পানিতে ফেলে দেব। এতে চিপসেট আর জিপিএস নষ্ট হয়ে গিয়ে কোনো প্রকার ইনফরমেশন দিতে পারবে না। তখন মাতাল হয়ে গিয়ে আবোল তাবোল কার্যক্রম শুরু করবে। ঠিক তখনই আক্রমণ করব আমরা।
হ্যাঁ, একদম ঠিক ভেবেছিস তুই। আমি এইটাই ভাবছিলাম। তারপর স্বাধীন আর তার বন্ধুরা আরও কিছু ইনফরমেশন বের করতে করতে রাত যখন অনেকটা হয়ে যায়, সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতে তারা গুহা থেকে বের হয়ে যে যার বাসায় চলে যায়। অন্যদিকে ইমরান শিকদার জানেই না যে তার সব গোপন কর্মকাণ্ড সব জেনে গিয়েছে দ্য 10 ফ্রেন্ড সার্কেল গ্যাং। তারপর সারাদিন বাড়িতে গিয়ে কোনো মতে তারা মা বাবার সঙ্গে কথা বলে খাওয়া দাওয়া করে কলেজে চলে যায়। কলেজে গিয়ে সারাদিন ক্লাস না করে তার বন্ধুদেরকে নিয়ে একটা গাছের নিচে গিয়ে সব প্ল্যান করতে লাগে। কি করবে, কিভাবে সব কিছু করলে আসলে স্বাধীন হচ্ছে এই গ্যাংয়ের লিডার। সবাই স্বাধীনের কথা মতো চলে। সবাই মনোযোগ দিয়ে স্বাধীনের প্রত্যেকটা কথা শুনতে লাগে। দেখতে দেখতে কলেজের সময় শেষ হয়ে যায়। স্বাধীন তার বন্ধুরা সবাই বিদায় জানিয়ে যে যার বাসায় চলে যায় আর সময় মতো গুহার কাছে চলে যেতে বলে। তারপর বাসায় গিয়ে স্বাধীন খাওয়া দাওয়া করে তার মা বাবার কাছ থেকে বিদায় জানিয়ে একটু পর স্বাধীন তার বন্ধুরা সোজা গুহায় চলে যায়। বন্দুকগুলো বের করে সব চেক দিতে লাগে। আজকে তো তাদের মিশন আছে। অনেকেই বন্দুক চালাতে জানে না, ঠিকমতো টার্গেট করতে পারে না। স্বাধীন সবাইকে ট্রেনিং দিতে লাগে। ভিতরে অনেকের গোলাগুলি হতে লাগে, কিন্তু বাইরে কোনো সারা শব্দ যায় না। আসলে মাটির নিচ থেকে গুহাটা প্রায় 200 ফুট নিচে। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে যায়। তারপর স্বাধীন আর তার বন্ধুরা যে সময়ের জন্য অপেক্ষা করছিল সে সময় চলে আসে। সেই কাঙ্ক্ষিত সময় দেখতে দেখতে রাত 2টা বেজে যায়। এই সময় তো বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে ইউরেনিয়ামের গাড়ি। স্বাধীন শুধু অপেক্ষা করতে লাগে কখন ঢাকা প্রবেশ করবে ওই গাড়িটা। দেখতে দেখতে লোকেশন আর জিপিএস দেখে বুঝতে পারে ঢাকার কাছাকাছি চলে এসেছে গাড়িটা। তারপর স্বাধীন আর তার বন্ধুরা সবার কাঁধে একটা করে ব্যাগ নিয়ে বাইরে চলে আসে। তারপর থেকে হোন্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। দেখতে দেখতে গাড়িটার কাছে চলে আসে। দূর থেকে দেখতে পাই একসঙ্গে 3টা ট্রাক আসে। তার পিছু একটা ছোট্ট মাইক্রোবাস আর সামনে আরেকটা ছোট্ট মাইক্রোবাস। আরেকটু ভালোভাবে নজরদারি দিয়ে দেখতে দেখতে প্রত্যেকটা মাইক্রোবাসের মধ্যে লোকজন ভর্তি হয়ে আছে। 3টা থাকে, যদি নাও হয় 300 কোটি টাকার ইউরেনিয়াম আছে। এর জন্যই এত কড়া পাহারাদারির মাধ্যমে রিয়াদ আর ইমরান শিকদার বাংলাদেশের বর্ডার পার করে দেয়। তার কারণে অনেক টাকাও পায় তারা। স্বাধীন আর তার বন্ধুরা বন্দুক বের করে প্রত্যেক গাড়ির চাকায় গুলি করতে লাগে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়, কিন্তু ট্রাকগুলো দাঁড় করে না, সামনের দিকে এগিয়ে যেতে লাগে। ট্রাক ড্রাইভাররাও বুঝতে পেরেছে সামনে একটা ভয়ঙ্কর কিছু তাদের জন্য অপেক্ষা করছে, তাই সাইড করে ট্যাঙ্ক থেকে সবাই নেমে দৌড় লাগায় আর তার বন্ধুরা সামনের দিকে এগিয়ে যেতে লাগে। অন্যদিকে গাড়ির মধ্যে রেখে সবাই বের হয়ে 3টা ট্রাক করা নজরদারিতে দেখতে লাগে আশপাশে। ঠিক তখনই একটা লোক ইমরান শিকদার আর রিয়াদকে ইনফরমেশন জানাতে যাবে, কিন্তু কোনো প্রকার নেটওয়ার্ক পায় না। এখানে আগে থেকে জ্যাম লাগিয়ে রেখেছে স্বাধীনের বন্ধুরা, তাই দূর থেকে স্নাইপার দিয়ে এক এক করে প্রত্যেকের মাথায় আঘাত করতে লাগে। এই স্নাইপার আজ সাইলেন্সার লাগানো, কেউ বুঝতে পারে না কোন দিক থেকে গুলি চলছে। তাদের উপরে দেখতে দেখতে প্রত্যেকটা ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। স্বাধীন আর তার বন্ধুরা বুঝতে পারে যে আর কেউ বেঁচে নেই, সামনের দিকে যেতে লাগে। জিপিএস কোথায় লাগানো সেটা তো তারা আর জানে না, তাই দেখতে দেখতে নদীর দিকে নিয়ে যেতে লাগে। নদীর কাছে আসতে স্বাধীন আর তার বন্ধুরা বের হয়ে চলে যায়। ট্রাক নদীর ভিতরে চলে যায়। কোটি কোটি টাকার ইউরেনিয়ামগুলো নদীর জলে ডুবে গেল। তারপর স্বাধীন তার বন্ধুরা হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখে কোনো প্রকার রেসপন্স নাই। বুঝতে পারে সবাই নিরালে ঘুমিয়ে আছে, হয়তোবা বুঝতে পেরেছে আগের বারের মতো এইবারও নির্দ্বিধায় তাদের মিশন সাকসেসফুল হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না, কিন্তু তারা তো আর কেউ জানে না যে ফ্রেন্ড সার্কেল গ্যাং তাদের সব সম্ভাবনা একদম মাটিতে মিশিয়ে ফেলেছে। পরদিন সকালবেলা ঘুম থেকে রিয়াদ আর ইমরান শিকদার উঠে তো অবাক হয়ে যায়। তাদের কাছে একের পর এক ফোন আসছে বিদেশ থেকে। শালা, তোর লোকেরা কোথায়? জলদি তাড়াতাড়ি করে ওদের কাছ থেকে লোকেশন জান। আমার একদমই ভালো লাগছে না। একের পর এক বিদেশ থেকে কল আসছে। তার লোকেরা এখনো চট্টগ্রাম বন্দরেই অপেক্ষা করছে। বস, আমি তো কোনো প্রকার ইনফরমেশন পাচ্ছি না। সকলকে সে কখন থেকে SMS দিচ্ছি, কোনো প্রকার রেসপন্স পাচ্ছি না। তারপর জিপিএস লগ ইন করে। জিপিএসে প্রবেশ করতে দেখে কোনো প্রকার লোকেশনই। এটা দেখে তো রিয়াদ আর ইমরান শিকদারের মাথায় হাত, কারণ একসঙ্গে 300 কোটি টাকার ইউরেনিয়ামকে বা কারা এতটা ক্ষতি করলো। এটা দেখে রিয়াদ অনেক রেগে যায়। ইমরান শিকদারকে তৎক্ষণাৎ ফোন করে বলে,
কে আমার কোটি টাকার মালের দিকে নজর দিয়েছিস তার চোখ আমি একদম উপড়ে ফেলবো। তুই একটা বার শুধু বল। বস, আমাকে একটু সময় দিন, আমি ওদেরকে দেখে নেব, শুধু একটু অপেক্ষা করুন। কথাটা বলেই ইমরান শিকদার ফোন রেখে দেয়। নিচে সে জোরে জোরে সবাইকে ডাকতে লাগে। ইমরান শিকদারের ভয়ঙ্কর গর্জন শুনে সবাই ভয় পেয়ে জলদি তড়িঘড়ি করে ইমরান শিকদারের সামনে এসে দাঁড়ায়। তারপর ইমরান শিকদার সকলকে উদ্দেশ্য করে বলে, কই, তোরা তো বড় বড় গলায় বলেছিলি যে আগামী 24 ঘন্টার মধ্যে যেভাবে হোক সকলকে তোরা ধরে ফেলবি যারা আমার গ্যাংয়ের দিকে নজর দিয়েছে, কিন্তু তোরা তো তা পারলি না, উল্টে আমার কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেললো ওরা। তোরা কিছুই করতে পারলি না। মানে বস কি বলছেন? আপনার কোটি কোটি টাকার সম্পদ মানে কিছুই তো বুঝতে পারছি না। লোকটার কথা শুনে ইমরান শিকদার দৌড়ে গিয়ে তার কলার চেপে ধরে। কলার ঝাঁকাতে ঝাঁকাতে ইমরান শিকদার তাকে উদ্দেশ্য করে বলে, উত্তর বাচ্চা, ওই খানকির পোলারা আমার 300 কোটি টাকার ট্যাঙ্ক ইউরেনিয়াম লোড করে নিয়েছে। কোথায় নিয়ে গেছে তাও জানি না, কোনো প্রকার হদিশ পাচ্ছি না। আর তুই তো বড় বড় গলায় বলেছিলি যেভাবেই হোক তোরা ধরে ফেলবি ওদেরকে, কিন্তু কই পারলি না তো। তুই তো এখানে দাঁড়িয়ে আছিস, যা উপরে গিয়ে ওদের খোঁজ নে। কথাটা বলেই ইমরান শিকদার ছেলেটার গলা জড়িয়ে ধরে বুকে ঠাস ঠাস করে গুলি করে দেয়। নিমিষেই তার নিতদেহ মাটিতে লুটিয়ে পড়ে। সেইখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তারপর ইমরান শিকদার সকলকে উদ্দেশ্য করে বলে, যা তোরা, আর এখনই যেভাবেই হোক ওদেরকে ধরে নিয়ে আসবি। কোথা থেকে তা আমি জানি না, আর যদি না পারিস তাহলে এর যে অবস্থা করছে না, ঠিক একই অবস্থা কিন্তু তোদেরও করব। ইমরান শিকদারের কথা শুনে সেইখানে থাকা সবাই চলে যায়। ইমরান শিকদার তার রুমের দিকে যাবে, ঠিক তখনই তার ফোনে কল আসে রিয়াদের। ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমরা ধরে ফেলবো। যে তোর কড়া নিরাপত্তার মাঝখান দিয়েও আমার গাড়ি নিয়ে গিয়েছে তার ক্ষমতা অনেক। এটাই আমি বুঝতে পেরেছি তোর দ্বারা সম্ভব না। আমাদের সবাইকে একত্র হয়ে ওর বিরুদ্ধে লড়তে হবে। তুই জলদি জলদি তোর লোকজনকে নিয়ে তোর পুরাতন গোডাউন ঘরে চলে আয়। আমি বাংলাদেশের সব বড় বড় গ্যাংস্টারদের তার দলবল নিয়ে আসতে বলছি। তারা সবাই চলে আসবে 1 ঘন্টার মধ্যে, তুইও চলে আয়। ঠিক আছে, আমি এখনই তৈরি হয়ে আমার পুরাতন গোডাউন ঘরে আসছি। অপরদিকে স্বাধীন আর তার বন্ধুরা সব শুনে ফেলে। তারা তো এরকম একটা মোক্ষম সময়ের অপেক্ষা করছিল যে কখন পুরো বাংলাদেশ গ্যাংস্টার একত্র হবে। কিন্তু সবাই যদি একত্র হয়, পাওয়ারফুল হয়ে যাবে। তারা তো আর কোনোভাবেই 10 জন মিলে পুরো বাংলাদেশের গ্যাংস্টারদের সঙ্গে লড়তে পারবে না। কিছু না কিছু একটা তো ভাবতে হবে। তাই ভাবতে ভাবতে একটা বুদ্ধি স্বাধীনের মাথায় আসে। তারপর স্বাধীন তার বন্ধুদের সঙ্গে ডিসকাস করতে লাগে। তারপর দেখতে দেখতে 1 ঘন্টা সময় পার হয়ে যায়। গোডাউন ঘরে ভর্তি লোক কানায় কানায় ভর্তি হয়ে আছে প্রায়, যদি না হয় এখানে 4000 লোকের মতো রয়েছে। প্রত্যেকেই গ্যাংস্টার, মাফিয়া, সবাই অন্যের সঙ্গে লিপ্ত। কারণ রিয়াদ হচ্ছে বাংলাদেশের মন্ত্রী, তার কথাই সবাই উঠবোস করে। তাই মন্ত্রী একটা ফোন কলে সবাই এখানে উপস্থিত হয়ে গেছে। তারপর মন্ত্রী সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি এটা জানি না যে কোনো গ্যাংস্টারের সঙ্গে ঝামেলা রয়েছে। শুধু এইটুকু জানি যে এই দুর্জয়ের সময়ে আমাদের একত্রে হয়ে মোকাবেলা করতে হবে। নতুন এক গ্যাংস্টারের উৎপত্তি হচ্ছে। তারা আমার 300 কোটি টাকা সম্পদ লুট করে নিয়েছে। যেভাবেই হোক আমাকে ওদের কাছ থেকে সম্পদ কিনে দিতে হবে তোমাদের, না হলে তোমাদের সকলকেই মেরে ফেলবো। তারপর ইমরান শিকদার সকলকে বোঝাতে লাগে। প্রত্যেকের হাতে রিভলভার ছিল। অন্যদিকে স্বাধীন তার বন্ধুরা চুপি চুপি গোডাউন ঘরে বাইরে চলে আসে। তারপর গোডাউন ঘরের ভিতরে উপরে উঠে সাথে যাতে কেউ কিছু বুঝতে না পারে। তারপর বন্দুকে সাইলেন্সার খুলে ঠাস ঠাস করে গুলির শব্দ শুনে এক একটা বুঝতে পারে তার শত্রু গ্যাং তাদের দিকে গুলি করছে। তাই নিজেরা নিজেদের মধ্যে গোলাগুলি করতে লাগে। গোলাগুলি করার এক পর্যায়ে প্রায় 10 মিনিট পর পুরো গোডাউন ঘরে শুনশান নীরবতা বিরাজ করে। কারণ সবার মৃতদেহ মাটিতে পড়ে আছে। শুধুমাত্র রিয়াদার ইমরান শিকদারের হাতে আর পায়ে গুলি লেগেছে। তারপর স্বাধীন তার বন্ধুরা ছাদ থেকে নিচে নামে। তারপর এক এক করে যারা বেঁচে আছে সবাইকে গুলি করতে লাগে। মারতে মারতে ইমরান শিকদার রিয়াদের কাছে চলে আসে। শুধু রিয়াদ আর ইমরান শিকদারের উদ্দেশ্য করে স্বাধীন একটা কথা বলে, ইমরান শিকদার, তোকে বলেছিলাম না যে খুব শীঘ্রই আমাদের দুজনের মোলাকাত হচ্ছে? তো হয়ে গেল, কিন্তু তুই আর বাঁচবি না। তোর সামনে তোর জম এসেছে, মৃতদেহ খুব দ্রুতই পড়ে যাবে।
ইমরান শিকদারের কোনো কথা না শুনে স্বাধীন তার মাথায় গুলি করে দেয়। সেখানে থাকা সবাই মাটিতে মরে পড়ে আছে, শুধু গোডাউন ঘরে পা রাখার জায়গা নেই। মৃতদেহ দিয়ে স্বাধীন বুঝতে পারে না কি করবে। তারপর গোডাউন ঘরের আশপাশে পেট্রোল ছিটিয়ে জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। গোডাউন ঘর পুড়তে লাগে। পড়তে পড়তে প্রত্যেকটা মৃতদেহ পুড়িয়ে ছাই হয়ে যেতে লাগে। স্বাধীন ও তার বন্ধুরা স্বস্তি নিঃশ্বাস ফেলে এবং তাদের হাতে থাকা বন্দুকগুলো আগুনে ফেলে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। বাংলাদেশের বড় বড় গ্যাংস্টারদের শেষ করার জন্য জন্ম নিয়েছিল নতুন যে দ্য 10 ফ্যান সার্কেল। তাদের মিশন শেষ করে ইতি টানে। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম গল্প নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব।